আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তোমরা যারা এইচএসসি 2025-এর শিক্ষার্থী, আজকে থেকে তোমাদের প্রথম চিন্তাটা হতে হবে যে আমি মেডিকেলে চান্স পেয়ে গেছি। চান্স পাওয়ার জন্য কি কি করতে হবে তা না, বরং চান্স পেয়ে গেছি। তো এই চিন্তাটা কেন করতে হয়, এটা এই কারণে, তোমরা নিশ্চয়ই সারা দুনিয়ার সবচেয়ে বিখ্যাত হচ্ছে যে ধ্বংসাত্মক কার্যক্রম ঘটাইছে কিন্তু সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ জয় করছে এইরকম একজন বীরের নাম শুনছো, চেঙ্গিস খান। উনি যখন যে কোনো যুদ্ধে যাইতো, যাওয়ার আগে উনি ওনার যে প্রধান প্রধান জেনারেল সেনাপতি তাদেরকে ডাকতো, ডেকে বলতো যে তোমরা কে কোনটা জায়গায় কোন শত্রুকে কিভাবে কি করবা সেটার হচ্ছে ছক-কষ। যুদ্ধে কিন্তু তারা যায় নাই, অথচ যুদ্ধে যাওয়ার আগেই তারা সবাই প্ল্যান করতেছে যে আমি এই এলাকাটা দখলে এইভাবে নিব, আমি এই এলাকায় হচ্ছে নিজের নিয়ন্ত্রণ আনবো, আমি একে এইভাবে হচ্ছে কবর দিব। তার মানে হচ্ছে যুদ্ধে যাওয়ার আগেই তারা গোটাল পরিকল্পনাটা আগেই হচ্ছে লিখে ফেলতো এবং তারা জিতে গেছে এইরকম মেন্টালিটি নিয়ে যাইতো। এবং এই কারণে দেখা যেত যে তাদের যে ইতিহাসের যে রেকর্ড, এটা কিন্তু বিস্ময়কর। অথচ চেঙ্গিস খান যে খুব ভালো লোক ছিল তা না, কিন্তু এটা বোঝাচ্ছি এই কারণে যে কিছু ফর্মুলা আছে, যেই ফর্মুলাটা খারাপ লোকও যদি অনুসরণ করে সে সফল হবে, আর ভালো লোক যদি অনুসরণ করে আর ভালোভাবে সফল হবে। কেন? কারণ এখানে আল্লাহর যে টাচ, আল্লাহর যে রহমত, সেইটার জন্য তার কিছু জায়গায় যে প্লাস মাইনাস থাকে সেই জায়গাটা চেঞ্জ হয়ে যেতে পারে। তা আমরা আজকে A to Z মেডিকেল অ্যাডমিশন টেস্টে কি কি হইতে যাচ্ছে সামনে, সবগুলো জিনিস ইনশাল্লাহ আলোচনার মধ্যে নিয়ে আসবো এবং শিক্ষার্থী অভিভাবক প্রত্যেককে বলবো খাতা কলম নিয়ে ঠান্ডা মাথায় হচ্ছে প্রত্যেকটা জিনিস নোট ডাউন করা। এবং আজকের লেকচারটা আমরা চেষ্টা করছি যাতে করে একটা শিক্ষার্থী ঠিক ডিসিশন নিতে পারে যে মেডিকেল অ্যাডমিশনে সে অসাধারণ আনসার করতে চায়, মানে খুব ভালোভাবে পরীক্ষায় হচ্ছে যে প্রিপারেশন নিজেকে নিতে চায়, সেক্ষেত্রে তার অপশন কি কি আছে এবং কিভাবে চললে সে সবচেয়ে সেরা রেজাল্টটা করতে পারবে। এবং অনেক শিক্ষার্থী যারা খুব ভালো, আমরা জানতাম যে থানা পর্যায়ে, জেলা পর্যায়ে খুব ভালো স্টুডেন্ট, একদম বিখ্যাত স্টুডেন্ট, কিন্তু মেডিকেল অ্যাডমিশনে দেখা গেছে চান্সে পায়নি। এবং এইটা হলো 1 জন 10 জন 50 জন না, হাজারে হাজারে এরকম স্টুডেন্ট পাওয়া যাবে যারা ছোটবেলা থেকে খুব বিখ্যাত স্টুডেন্ট ছিল, কিন্তু অ্যাডমিশনে দেখা গেছে মেডিকেলে সে ওইরকম রেজাল্ট করতে পারলো না। তো এইটার পিছনের রহস্যটা কি সেটা আমরা দেব। এবং তার সাথে একটা জিনিস, যে অভিভাবকদের যে দায়িত্বটা, সেইটা কিন্তু আজকে থেকে আরো ভালোভাবে শুরু হইলো। এবং সামনে যে টাইমটা আছে, আমি আগে বলে রাখি যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবার হওয়ার খুব সম্ভাবনা যেটা আছে সেটা হচ্ছে, যদি খুব তাড়াতাড়ি হয় তাহলে হচ্ছে 12 ডিসেম্বর। আর যদি হচ্ছে যে তাড়াতাড়ি না হয় তাহলে সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে 26 ডিসেম্বর। আর কোনো কারণে 19 ডিসেম্বর হওয়ার সম্ভাবনাটা কম, কেননা 16 ডিসেম্বর যেহেতু বিজয় দিবসের একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে 19 ডিসেম্বর হওয়াটা একটু মানে আনসাইন্টিফিক মনে হয়। তা আমরা ধরে রাখতে পারি 12 ডিসেম্বর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এটা যদি 26 ডিসেম্বর হয় হতে পারে, তবে আমাদের অবজারভেশন অনুযায়ী এবছর মেডিকেল অ্যাডমিশন টেস্ট ইনশাল্লাহ ডিসেম্বরের 12 অথবা 26 এই দুইটার যে কোনো একটা তারিখের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। তার মানে আমরা যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা চেষ্টা করব যে আগের ডেটটাকে ধরে পড়াশোনা শুরু করা, যে ঠিক আছে আমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট 12 তারিখে হবে, তাহলে 12 ডিসেম্বর যদি আমার টেস্ট হয় তাহলে আমার হচ্ছে সামনে টাইম কতটুকু আছে এইটা আগে দেখতে হবে এবং আমাকে কি কি জিনিস পড়তে হবে, এই জিনিসটা কিভাবে আমার মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে হচ্ছে সায়েন্টিফিক সিস্টেমটা কি হইতে পারে, আনসায়েন্টিফিক সিস্টেম কি হইতে পারে, কোন কোন জায়গায় আমি ভুল করতে পারি, বাসায় থেকে পড়বো নাকি হচ্ছে বাসা থেকে দূরে গিয়ে পড়বো, অনলাইনে পড়বো না অফলাইনে পড়বো, প্রত্যেক দিন কয়টা সাবজেক্ট করে পড়বো, রিভিশন কিভাবে দিব, খাতা কোন রকম ব্যবহার করবো, পরীক্ষা যে দিব সেক্ষেত্রে ভুলগুলো কিভাবে সংশোধন করব, এই সবগুলো জিনিস ইনশাআল্লাহ আমরা নিয়ে আসবো। তা স্টুডেন্ট এবং অভিভাবকের কাজ হচ্ছে আগে জিনিসটা খাতায় নোট ডাউন করা এবং তারপরে প্রয়োজন অনুযায়ী কমেন্টস করা যে ঠিক আছে এই জিনিসটা বুঝতে পারছি না, এইটা নিয়ে যদি একটু বলেন তাহলে ক্লিয়ার হবে। তা প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট সাধারণত 25-এর যারা, তাদের 31 তারিখ পর্যন্ত এই মাসের হচ্ছে প্র্যাকটিক্যাল। তার মানে 31 তারিখ পর্যন্ত সে প্র্যাকটিক্যালের জন্য এক একজন এক একভাবে ব্যস্ত থাকবে। এর মাঝখানেও কেউ কেউ আছে যে কিছু জিনিস পড়ার সুযোগ পাবে, ওকে ভেরিফাইড, যেটা পাইলো সেটা তার এক্সট্রা, কিন্তু মেইনলি তার পুরো ফোকাস পড়াশোনাটা শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। তার মানে সেপ্টেম্বরের ফার্স্ট ডেট থেকে শুরু হবে তার পড়া। তাহলে আমরা যদি ধরি সেপ্টেম্বরের গোটাল মাসটা সে পড়লো, অক্টোবর পড়লো, নভেম্বর পড়লো, ডিসেম্বরের 12, তার মানে আমরা গড় পড়তা ধরতে পারি যে তার 100 দিন সময় রয়েছে। টোটাল টাইম যেটা সেটা হচ্ছে 100, এটা আগে খুব গুরুত্বপূর্ণ। তারপরে মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে তার টোটাল যে টাইমটা আছে সেটা যদি আমরা ধরি যে 100 ডেজ, তাহলে এই 100 দিন সময় তার রয়েছে মেডিকেল অ্যাডমিশনের জন্য। এবং এই 100 দিনের প্রিপারেশনটা এমনভাবে নিতে হবে যাতে করে সে পরীক্ষায় 100টা যে MCQ আসবে সেই 100টা MCQ থেকে যাতে সে 85 +- 10 নাম্বার কারেক্ট করতে পারে। তার মানে তার টার্গেট থাকবে 85 থেকে +- 10, তার মানে সেটা হতে পারে 85, 87, 90, 95, এদিকে কমতে কমতে 75 পর্যন্ত আসতে পারে। এইটার যদি
যে কোনো নাম্বার যদি সে ক্র্যাক করে তাহলে সে নিশ্চিত মেডিকেল অ্যাডমিশনে সফল হবে। তার মানে মেডিকেল অ্যাডমিশনের বিগত বছরগুলোর যে কোশ্চেন্স এবং তার রেজাল্টের যে স্টাডি যদি আমরা করি তাহলে বুঝতে পারছি যে একটা স্টুডেন্ট যদি 85 +- 10 মধ্যে থাকে তাহলে সে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে একটা শিক্ষার্থীর মেট্রিক এবং ইন্টারের যে পয়েন্ট সেটারও কিন্তু একটা মার্কস আছে। এটা আমরা নিশ্চয়ই জানি যে মেট্রিকের যে পয়েন্টটা এসএসসি, সেইখান থেকে তার হচ্ছে 5 × 10, তার মানে এখানে তার 50 নাম্বার থাকবে। এইচএসসি যেটা থাকবে এটার ক্ষেত্রে 5 × 10, এটা হচ্ছে 50 থাকবে। মাঝখানে যখন আওয়ামী লীগের সরকার ছিল তখন মেট্রিক এবং ইন্টারের যে নাম্বার ছিল ওইখানে মেট্রিকে 5 × 15 ছিল 75, এইচএসসিতে 5 × 25 ছিল 125, তার মানে দুইটা মিলে 200 ছিল। এখন থেকে কিন্তু এটা দুইটা মিলে হচ্ছে 100, তার মানে মেট্রিক ইন্টারের যে স্কোরটা সেটা হচ্ছে তার টোটাল হচ্ছে 100 নাম্বার রয়েছে, টোটাল 100 মার্কস। আচ্ছা, এখন এইখানে 4 সাবজেক্ট ছাড়া কেউ যদি গোল্ডেনও পায় তবু তার যে নাম্বার, কেউ যদি 4 সাবজেক্ট সহ পায়, তার মানে গোল্ডেন পাও যে কোনোভাবে সে জিপিএ 5 যেটা পাইছে সেটা গোল্ডেন পাইলেও তার যে নাম্বার, গোল্ডেন না পাইলেও তার সেম নাম্বার হবে, এই ক্ষেত্রে কোনো কম বেশি নেই। এই জিনিসটাকে ভালো করে আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা বলবো সেটা হচ্ছে যে 100 দিনে তার 100 মার্কসের প্রিপারেশন। 100 মার্কসের মধ্যে আমরা জানি যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 5টা বক্স আছে। আমি যেটা সবসময় বলি যে একটা হচ্ছে বায়োলজির বক্স, এই বক্স থেকে আমাদের প্রশ্ন থাকবে 30টা। একটা আছে হচ্ছে কেমিস্ট্রির বক্স, এই বক্স থেকে তার প্রশ্ন থাকবে হচ্ছে 25টা। একটা আছে ফিজিক্সের বক্স, এই বক্স থেকে তার প্রশ্ন থাকবে 20টা। একটা আছে ইংলিশের বক্স, এই বক্স থেকে তার প্রশ্ন থাকবে 15টা। একটা রয়েছে জেনারেল নলেজের বক্স, এই বক্স থেকে তার প্রশ্ন থাকবে 10টা। আগের সময়, তার মানে গভর্নমেন্ট যখন আগে এই মানে বর্তমান সরকারের আগে যে আওয়ামী লীগের সরকার ছিল তখন জেনারেল নলেজ শুধু বাংলাদেশ বিষয়াবলিতে ছিল 10। এখন থেকে যেটা হচ্ছে, এবং আওয়ামী লীগ সরকার আগে যখন ছিল আজ থেকে 15 বছর আগে, তখন যেটা হলো এখনো সেটাই হচ্ছে। তার মানে জেনারেল নলেজ 10-এর মধ্যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক 2টা রয়েছে। তার মানে এই টোটাল 5টা বক্সের উপরে 100টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা প্রশ্নে 1 নাম্বার। যদি সে দাগিয়ে কোনো প্রশ্নের উত্তর ভুল করে সেখানে -0.25, আর যদি সে দাগায় নাই তাহলে প্লাস মাইনাস কোনোটাই হবে না। ঠিক আছে, এই হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের মোটামুটি মোটা দাগে যদি আমরা বলি মেট্রিক ইন্টার থেকে 100 আর অ্যাডমিশনে হচ্ছে 100-200। এখন কথা হলো যে একটা স্টুডেন্ট কিভাবে পড়লে তার চান্স পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, কারণ প্রত্যেকের দরকার চান্স, যে ভাই আমাকে এমন কিছু ফর্মুলা দেন যেটা আমি ফলো করলে ইনশাল্লাহ আমি চান্স পাবো। আচ্ছা, এখানে আমরা কয়েকটা ফর্মুলা শেয়ার করব, তার মধ্যে সবচেয়ে ভালো কোনটা সবচেয়ে খারাপ কোনটা এটা আমরা বলবো, এবং যে কারো আমরা লজিকগুলো শুনবো, আমরা কমেন্টসও দেখবো যে এখানে কারো কোনো অন্যরকম মত আছে কিনা সেটা আমরা দেখবো। তো এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে 5টা বক্স আছে, একটা স্টুডেন্ট প্রথম থেকে যদি 5টা বক্সে পড়তে পারে তাহলে সবচেয়ে বেস্ট। তার মানে একদম সুপার বেস্ট বলে যদি কোনো শব্দ থাকে, যদিও বেস্ট শব্দটাই হচ্ছে সুপারলেটিভ, এর আগে সুপার লাগে না, এমনি জাস্ট এটা বোঝানোর জন্য বলছি, মানে হাইয়েস্টের উপর হাইয়েস্ট যদি কিছু থাকতো, সুপার বেস্ট শব্দটাই ভুল, মূলত বেস্ট বলতে ওটার মধ্যে সবই আছে। তো এইটা হচ্ছে যদি কেউ 5টা বক্সে পড়তে পারে, তার মানে ডেইলি তার প্রত্যেকটা বক্স যদি পড়ার অভ্যাস তৈরি করতে পারে তাহলে এটা মানে একেবারে আনপ্রেসিডেন্টেড রেজাল্ট হবে। তার মানে সারা দেশে ফার্স্ট হয়ে যেতে পারে যদি কেউ প্রথম থেকে 5টা বক্স পড়ে। তা তোমরা যারা একদম ভাইয়া ডিসিশন নিচ্ছ যে আমি একদম মেডিকেলে ভাই একেবারে ক্র্যাক করব, একদম প্রথম হইতে চাই, তার জন্য আমি একটা সাজেশন বলি, তুমি প্রত্যেকদিন প্রত্যেকটা বক্সের কিছু পড়ো, প্রত্যেক দিন পড়ো। এবং পড়ার ক্ষেত্রে অনেকে বলে যে কতক্ষণ করে পড়বো, তুমি দেখো এখানে কিন্তু টাইমও তুমি ক্যালকুলেশন করতে পারো। কিরকম, যেমন বায়োলজি তোমার যে 30 আছে, বায়োলজি বেশিরভাগ স্টুডেন্ট মেডিকেলের জন্য যারা পরীক্ষা দেয় বেশিরভাগ স্টুডেন্টে দেখা যায় বায়োলজি ওই 27 থেকে 30 নাম্বার পায়। তার মানে এইখানকার প্রশ্নটা খুব একটা এমন হয় না যে স্টুডেন্টরা পারবে না। মাঝখানে 1 বছরে একটু কোশ্চেন্সের একটু অন্য মানে জটিল জায়গাগুলো থেকে দিয়েছিল, আনএক্সপেক্টেড জায়গাগুলো থেকে, সেইখানে দেখা গিয়েছে অনেকে বায়োলজিতে হচ্ছে 24-25 করে এরকম পেয়েছে। কিন্তু বেসিকলি যে এরকম বায়োলজির কোশ্চেন্স হয় তাতে করে একটা স্টুডেন্ট মোটামুটি আল্লাহর রহমতে সে 27-30-এর মতো পেয়ে যাবে। কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি, কেমিস্ট্রির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে হচ্ছে প্র্যাকটিস বেশি করে তার রেজাল্টটা বেশি ভালো হয়, প্র্যাকটিস কম করে গেছে, একটু আফসা মানে ঠিকভাবে যেই জায়গাগুলোতে প্রশ্ন হয়েছে সেটা পড়ে নেই। এই ক্ষেত্রে কেমিস্ট্রিতে কিন্তু অনেকে আছে 25-এর জায়গায় এমন হয় যে 15-17 বেশি পায় না, এরকম অনেকে হয়। আবার যদি খুব ভালো করে হয় তাহলে ইনশাল্লাহ 20-22 নাম্বার কেমিস্ট্রিতে ইনশাল্লাহ ভালোভাবে পাওয়া সম্ভব। ফিজিক্সের ক্ষেত্রে মোটামুটি 20-এ পাওয়া সম্ভব, কেননা কোশ্চেন্সগুলো যেই টাইপের থাকে সেগুলো জানার মধ্যেই থাকে। একটা স্টুডেন্ট যদি রেগুলারিটি মেনটেন করে পড়ে তাহলে ইনশাল্লাহ তার অসাধারণ প্রিপারেশন থাকবে। ইংলিশের ক্ষেত্রে যে 15 নাম্বার, এমনও আছে আমরা দেখছি অনেকে ইংলিশের 15তে 6-7 নাম্বার পেয়ে যায়।
আবার অনেকে আছে, যেমন আমি সেদিন পড়াচ্ছিলাম, গতকালকে বোধহয় একজন বললো যে ভাই গতবার 14টা হয়েছে, এবার টার্গেট করছি 15টায় যেতে হয়। তার মানে ইংলিশে অনেকে আছে 13 থেকে 15 পায়, আবার অনেক স্টুডেন্ট আছে 6 থেকে 7 পায়। জেনারেল নলেজের ক্ষেত্রে আছে, এইটা কোশ্চেন্সের উপরে নির্ভর করে। তবে গড়পড়তা আমরা যদি বলি যে জেনারেল নলেজের প্রশ্নগুলো তোমার যদি জানাশোনার মধ্যে ইনশাল্লাহ তুমি 9 থেকে 10 তুমি পেতে পারো। আর তুমি যদি একদমই না পড়ো একদম, তাহলে কিন্তু এটা এমনও হয়ে যেতে পারে যে তোমার হচ্ছে যে 5-6 নেমে যেতে পারে। তার মানে এই 5টা যে বক্স আছে তার মধ্যে সবচেয়ে দামি আমি বলবো ইংলিশ, কেমিস্ট্রি, জিকে, এই 3টা বক্স। কি কারণে বলছি? কারণ এই বক্সগুলোর নাম্বারের পার্থক্যটা খুব বেশি, এটা আগে খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তারপরে নাম্বারের পার্থক্য খুব বেশি যেই বক্সে, একটা হচ্ছে ইংলিশে, একটা কেমিস্ট্রিতে, একটা জেনারেল নলেজ। তাহলে এই 3টাতে একটু বেশি গুরুত্ব দিতে হবে, এটা মাথায় রাখিও যে ইংলিশ, কেমিস্ট্রি, জেনারেল নলেজ এই 3টাতে কিন্তু স্টুডেন্টরা তুলনামূলক আমরা দেখছি যে নাম্বারের কম বেশিটা বেশি হয়। তার মানে এইটাতে পার্থক্যটা বেশি হয়, এবং একটা স্টুডেন্ট মেডিকেলে চান্স পাবে কি পাবে না, এক্ষেত্রে এই বক্স 3টার গুরুত্বটা খুব একটু বেশি। কেন? কারণ অন্য ব্যাচগুলোয় মোটামুটি কাছাকাছি নাম্বার বেশিরভাগ স্টুডেন্ট পেয়ে যায়। তো এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবো। এরপরে যে জিনিসটা রয়েছে সেটা একটু বলি, সেটা হচ্ছে যে স্টুডেন্টদের যে 100 দিন টাইম আছে, যে 100টা দিন টাইম রয়েছে, এই টাইমটা সে কিভাবে হচ্ছে যে কোন সময় তার বইটা শেষ করবে, এটা নিয়ে অনেকের প্রশ্ন যে আমি আসলে বইটা কিভাবে শেষ করে কবে থেকে হচ্ছে যে আমি এই রিভিশনটা শুরু করব। আমি তোমাকে যেটা বলি, তুমি যদি খুব সেরা স্টুডেন্ট হইতে চাও তাহলে একদম ফার্স্ট ডে এই দিন থেকে তোমার পড়াটাকে 2টা ভাগ করে ফেলো। পড়াটার 2টা ভাগের মধ্যে 75%, এটা অলরেডি আমি সব আমার ছোট ভাই সারাদিন আসছিলাম লাইভে, 75% টাইম তুমি কি করবা হচ্ছে নতুন হচ্ছে তথ্য পড়বে, নতুন তথ্য পড়া। তার মানে হচ্ছে যেই তথ্যটা আমি নতুন সেইটা আমি পড়তেছি 75% টাইম, আর 25% টাইম এই টাইমটা আমি যেটা করবো হচ্ছে রিভিশন দিব। তার মানে এই টাইমটা আমার পুরোটা হচ্ছে রিভিশন। এখন ধরা যাক অ্যাডমিশন টেস্টে তুমি প্রত্যেকদিন ধরো যে 10 ঘন্টা পড়বা, 10, তাহলে এই যে 10 ঘন্টা টাইম আছে, এই 10 ঘন্টার মধ্যে 7.5 ঘন্টা টাইম হচ্ছে তুমি নতুন পড়া পড়বা, আর 2.5 ঘন্টা যে টাইম আছে এটা তুমি রিভিশন দিবা। আচ্ছা, এই 2.5 ঘন্টা যে রিভিশন 2টা ভাগ করো তুমি। একটা ভাগ হচ্ছে এরকম যে 2টা খুব ভালো টাইম আছে রিভিশনের জন্য। একটা কি হচ্ছে বিফোর স্লিপিং, তার মানে ঘুমানোর আগে। ঘুমানোর আগে তুমি হচ্ছে রিভিশনের জন্য তুমি চাইলে বের করতে পারো 30 মিনিট থেকে 45 মিনিট, এটা হচ্ছে ঘুমানোর আগে। আবার হচ্ছে একদম ঘুম থেকে উঠলা, তার মানে আফটার রাইজিং, ঘুম থেকে উঠার পরেই তুমি আবার নামাজ পড়েই তুমি রিভিশন শুরু করতে পারো। এই সময় তুমি 30 থেকে 45 মিনিট, তাহলে এই 2 সময় তুমি 1 ঘন্টা থেকে প্রায় 1.5 ঘন্টা টাইম রিভিশন হইতে পারে। মানে তুমি যদি 45 করে করো 1.5 ঘন্টা, যদি 30 করে করো 1 ঘন্টা, তার মানে 1 থেকে 1.5 ঘন্টা এই সময় রিভিশন হয়েছে। আর বাকি যে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা টাইম আছে সেইটাতে তোমার মাথায় রাখতে হবে যেটা, সেটা হচ্ছে এভরি আওয়ার, প্রত্যেক ঘন্টায় তুমি রিভিশন দিবে, এভরি আওয়ার। তার মানেটা কি? তার মানে প্রত্যেক ঘন্টায় যে তুমি 60 মিনিটের যে ঘন্টাটা থাকে সেই ঘন্টাকে তুমি 3টা ভাগ করো। 3টা ভাগের মধ্যে একটাতে তুমি রাখো হচ্ছে 15 মিনিট নতুন পড়া, আরেকটা ভাগে রাখো 15 মিনিট তুমি রিভিশন, আরেকটা তুমি রাখো 15 মিনিট হচ্ছে নতুন পড়া। তার মানে 15 মিনিট নতুন পড়লা, 15 মিনিট রিভিশন, 15 মিনিট আবার আরেকটা নতুন পড়া, যে ভাই 3-15 45 মিনিট আছে। আর 15 মিনিট তুমি রাখো এরকম যে এই 15 মিনিট আমি রেস্ট অথবা রিল্যাক্স করবো, রেস্ট অথবা রিল্যাক্স। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, তুমি যে প্রত্যেক ঘন্টায় ঠিকভাবে পড়তেছো কি পড়তেছো না, এটার জন্য একটা মনিটরিং সিস্টেম শিখাই দিই। সেই মনিটরিং সিস্টেমটা হচ্ছে এটা, তুমি লক্ষ্য করো, তুমি এরকম করে দাগ দিবা। তার মানে তুমি প্রথম ঘন্টায় একটা সেশন পড়ছো 15 মিনিট, একটা দাগ দিলা। তারপরে মনে করো যে তুমি আরেকটা সেশন পড়ছো 15 মিনিট, একটা দাগ দিলা। তারপর মনে করো তুমি 15 মিনিট পড়ছো আরেকটা সেশন, একটা দাগ দিলা। তারপরে তুমি 15 মিনিট রেস্ট নিচ্ছ, নেওয়ার পর আবার নতুন আরেকটা ঘন্টা শুরু করছো, আরেকটা দাগ দিলা। আবার হচ্ছে আরেকটা সেশন পড়লা, আরেকটা দাগ দিলা। এইরকম করে তুমি টার্গেট করবা, তোমার টার্গেট থাকবে দিনে যাতে 30টা দাগ দিতে পারো। তার মানে প্রতি ঘন্টায় 3টা সেশন আমি রাখছি। এরকম করে যদি 30টা দাগ তুমি পড়তে পারো তাহলে ওই দিনটা তোমার একেবারে সফল দিন। তার মানে প্রত্যেক দিন তুমি 30 দাগ করে পড়ার চেষ্টা করো, 30 দাগ। বুঝাইতে পারছি আমি কি বলছি? এবং এইটা এখন থেকে, এটা খুব দামি একটা ফর্মুলা, এবং তুমি অবাক হয়ে যাবে তুমি যখন এরকম দাগ দিয়ে দিয়ে পড়বা না, তখন তোমার ব্রেন খুব পছন্দ করবে। এরকম দাগ তো যে মনে হচ্ছে যে ঠিক আছে দাগ দিচ্ছি, ভালো লাগতেছে। আজকের দিনটা যদি তুমি এরকম মনে করো যে 30টা দাগ হয়েছে, এখানে 4-5 20 25 30, তারপরের দিন দেখবা যে তোমার টার্গেট হবে যে আচ্ছা দেখি তো দাগ পার করা যায় নাকি 30-এর বেশি। যদি 31 হয় 32 ভেরি ফাইন। হঠাৎ করে কোনোদিন যদি দাগ কম হয়ে যায়,
মনে করো যে একদিন শুধু 5টা পড়ছো বা 7টা দাগ পড়ছো বা 8টা দাগ পড়ছো, তখন তার মনে হবে যে এই দিনটা এত ভালো লাগতেছে না, পূরণ করা লাগবে। এই যে নিজের সাথে নিজের যে একটা হচ্ছে কম্পিটিশন, এইটা কিন্তু গেম চেঞ্জিং। এইটা ভালো করে মাথায় রাখো। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলছি তার মধ্যে 2টা লাইন সবচেয়ে দামি লাইন বলছি। নাম্বার 1 লাইন কোনটা? যে 5টা বক্স যদি তুমি পড়তে পারো তুমি নাম্বার 1 স্টুডেন্ট হবা। 5টা বক্স গেম চেঞ্জিং। আরেকটা আছে তুমি প্রথম থেকে যা পড়ছো সেই পড়ায় রিভিশন এবং নতুন পড়াকে প্রত্যেক ঘন্টায় যদি ম্যাচিং করতে পারো এবং সেক্ষেত্রে পড়ার ক্ষেত্রে এরকম দাগ দিয়ে দিয়ে যদি পড়তে পারো তাহলে গেম চেঞ্জিং রেজাল্ট হবে। তো অনেক ক্ষেত্রে স্টুডেন্টটা করে না কেন? যে ভাই আমি রুটিন করি কিন্তু আমি রুটিন ফলো করতে পারি না। বেশিরভাগ স্টুডেন্টের প্রবলেম কি? রুটিন করি, রুটিন ফলো করতে পারি না। এইটার সমাধান কি? এইটার সমাধান হচ্ছে যে ভাইয়া তুমি রুটিনটা এত জ্যাম প্যাকড করো যে তুমি নিজেই জানো যে তোমার ব্রেন ভয় পেয়ে যায় যে এত কঠিন। তুমি দেখবা ক্রিকেট খেলায় রান যদি খুব বেশি টার্গেট হয়, অনেক সময় দেখা যায় কয়েকটা ছক্কা পর মেরে প্লেয়ার আউট হয়ে গেছে, যে এত রান তো করতেই পারবো না। অথচ কোনো টিম দেখবা যে প্রত্যেক ওভারে একটা রেগুলারিটি মেনটেন করে রান নিচ্ছে, উইকেট আছে, শেষের দিকে দেখবা হেভি মার মারলো এবং ম্যাচ জিতে গেল। তাই পড়ার ক্ষেত্রে তুমি প্রথমের দিকে টার্গেট করো যে ঠিক আছে আমি অল্প করে পড়বো, যে প্রত্যেক ঘন্টায় 3-15-45 মিনিট। তোমার যদি 45 মিনিট পড়তে কষ্ট হয় ঠিক আছে আরো কম করো, 3-10-30 মিনিট। আরো কম করতে চাও 3-15 মিনিট, কিন্তু প্রত্যেক ঘন্টায় পড়া এটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেক ঘন্টায় পড়তে হবে। এটা যদি করতে পারো দেখবা যে ক্রমাগত তোমার হচ্ছে যে ডেট ওয়াইজ এবং ডায়েরি যে তুমি রাখবা। ডায়েরি, আমাকে যদি একটা ডায়েরি দেওয়া যায় তাহলে আমি দেখাইতাম যে এই ডায়েরি, আমি যে ডায়েরিগুলোতে লিখি আর কি, এইটাতে দেখাই। ধরা যাক এই ডায়েরির উপরে আছে, উপরে তুমি হচ্ছে এই যে ডেট আছে না, এইখানে তুমি হচ্ছে এই যে এই মনিটরিং, এই যে এইটা তুমি এখানে করবা। তাহলে তুমি প্রত্যেক দিনের ডায়েরিতে দেখতে পাবা যে তোমার এরকম করে কত দাগ পর্যন্ত তুমি পড়লা। এইটা যদি তুমি ভালো করে করতে পারো তুমি দেখবা যে মেডিকেলে ট্রান্সফার আসতে তুমি অনেক আগে থাকবা। আচ্ছা, তাহলে আমি যে জিনিসটা বলছিলাম প্রথম, সেটা কি? সেটা হচ্ছে যে প্রত্যেক দিন 5টা বক্স পড়ার সবচেয়ে বেস্ট, এবং তারপরে যেটা প্রত্যেক মানে দিন 30টা করে এরকম দাগ পড়া, এবং যেই টাইমটা পড়বা সেই টাইমের মধ্যে রিভিশন প্রথম থেকে। তার মানে প্রত্যেক ঘন্টায় একটা সেশন রিভিশন, এবং রাতে ঘুমানোর আগে সকালে ঘুম থেকে উঠে রিভিশন। এই কাজটা যদি তুমি করো তুমি দেখবা যে অসাধারণ রেজাল্ট করবা। আচ্ছা, অনেকেই বলে যে ভাইয়া আমি যে ডেইলি রুটিনটা করব সেই রুটিনে আমি পড়াটা কোন সময় পড়লে সবচেয়ে ভালো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়াই করছে আমাদের জন্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা ছিল এরকম যে আল্লাহর কাছে উনি দোয়া করতেছে যে আমার যে উম্মত যারা থাকবে তাদের সকালের দিকে আল্লাহ তুমি বারাকা দিও, তারপরে সকালের দিকে বরকত দিও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন উম্মতের জন্য দোয়া করে তার মানে বুঝতেই পারছে যে আল্লাহ ওই সময়ের মধ্যে একটা আলাদা মানে হচ্ছে যে রহমত বরকত ওই সময়টায় দেয়। এই জন্য যে কোনো শিক্ষার্থী, সে ধরা যাক যে ভোরের দিকে পড়তেছে, ভোরের দিকে বলতে কত ভোর? আমি বলি যে সে যদি রাত 10টার মধ্যে ঘুমায় যেতে পারে সে ভোর 4টা থেকে শুরু করতে পারে। রাতে সে 6 ঘন্টা ঘুমাইলো, আর দুপুরের আগে তার মানে হচ্ছে জোহরের নামাজের আগে 11:30-12টার দিকে চাইলে আধা ঘন্টা 1 ঘন্টা সে ঘুমাই নিল। এই সময় তার 7 ঘন্টা ঘুম আলহামদুলিল্লাহ যথেষ্ট। সে যদি 7.5 ঘন্টা ঘুমায় সমস্যা নেই, 7 থেকে 7.5 ঘন্টা ঘুম ঘুমাবে। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিজে বলছে যে ফজরের যে ওয়াক্ত এটার মধ্যে আলাদা একটা রহমত বরকত আছে। তা প্রত্যেক স্টুডেন্ট যে মেডিকেলে গেম চেঞ্জিং রেজাল্ট করতে চায় তাকে আমি বলবো যে ভাইয়া তুমি এতদিন কি করছো সব বাদ দিয়ে এখন থেকে তুমি নিজেকে টার্গেট করো যে আমি একদম আর্লি মর্নিং পড়া শুরু করব। আরেকটা জিনিস বলি, আমাদের কাছে কিন্তু প্রত্যেকদিন বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন প্রবলেম নিয়ে অসংখ্য মানে হচ্ছে যে চিঠি আসে, মেইল আসে, তারপরে হচ্ছে যে ফোন আসে। তো সেগুলোর সামারি আমার কাছে মোটামুটি অনেক সময় আসে, এবং আমার যে ছোট ভাই ডক্টর নোবেল ওর কাছেও আসে। তা আমি তোমাদের বলি যে এই সময়টায় অনেক স্টুডেন্ট যে অসাধারণ রেজাল্ট করতে পারে না, এটার একটা বড় কারণ কিন্তু বিভিন্ন রকমের হচ্ছে অশ্লীলতা, তারপরে হচ্ছে যে রিলেশন আছে না, এরকম শয়তানি খুচরামি, এইগুলো থেকে ভাই মাথা থেকে ডিলিট করো। কেননা যে স্টুডেন্ট এই সময় কোনোভাবে তার ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স হিপ্পোক্যাম্পাসকে ঠিকভাবে কাজে লাগাইতে পারবে না, সে কিন্তু ওই প্রথম 4-5 হাজার স্টুডেন্টের মধ্যে থাকতে পারবে না। কেননা মানে 1 লাখের উপরে শিক্ষার্থী পরীক্ষা দিবে, প্রত্যেকে চাচ্ছে যে আমি ওই সিটটা দখল করব, প্রত্যেকে তার সর্বোচ্চ দিবে। এই জন্য তুমি যদি সবচেয়ে সেরা প্রতি 100 জনে 4-5 জনের মধ্যে থাকতে চাও তাহলে তোমার মাথায় রাখতে হবে যে ভাইয়া কোনো নেগেটিভ বৈশিষ্ট্য আমার মধ্যে রাখা যাবে না। এবং তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর নেগেটিভ হচ্ছে রাতে বেশি রাত পর্যন্ত জেগে পড়া। হ্যাঁ, অনেকে বলতে পারে ভাই বেশি রাত পর্যন্ত জেগে তো অনেকে চান্স পেয়েছে। বিশ্বাস করো, যে স্টুডেন্ট বেশি রাত, গতবার যে মেডিকেলে ফার্স্ট হয়েছে সে কিন্তু আর্লি ঘুমাইতো, এবং যত তাড়াতাড়ি ঘুমায় যত তাড়াতাড়ি উঠে সেই স্টুডেন্টটা যে নাম্বার পাবে দেরি পর্যন্ত পড়ে। মানে যে স্টুডেন্টটা হয়তো মেডিকেলে চান্স পেয়েছে কিন্তু সে দেরিতে ঘুমায় চান্স পেয়েছে না, সেই স্টুডেন্ট যদি আর্লি ঘুমাইতো আর্লি উঠতো তাহলে সে তার চেয়ে আরো বেশি নাম্বার নিয়ে
আরো ভালোভাবে চান্স পেত। এই জিনিসটা নিশ্চিত 100%, কোনো ভুল নাই। তার মানে দুইটা সেম লেভেলের স্টুডেন্ট, একটা স্টুডেন্টের নাম দিলাম এ, আরেকটা স্টুডেন্টের নাম দিলাম বি, দুইটা স্টুডেন্টের সব মেরিট সব কোয়ালিটি সেম, জাস্ট একটা জায়গায় ডিফারেন্স আছে। এ স্টুডেন্ট যেটা আছে সে সকালে পড়ে, মানে আর্লি টু বেড আর্লি টু রাইজ, সকালে পড়াশোনা করে। আর এই স্টুডেন্ট যেটা বি, সে দেখা গেছে ভোর 3টা 4টা 2টা পর্যন্ত পড়তেছে, সকালে উঠতেছে 9টা 10টার দিকে। এই স্টুডেন্টটা সেম টাইম পড়ছে, সেম ঘুমাইছে, কিন্তু টাইমিংটা কম বেশি হয়েছে। আমরা নিশ্চিত করছি যে স্টুডেন্টটা সকালে পড়াশোনা করছে সেই স্টুডেন্টটা 7 থেকে 10 নাম্বার বেশি পাবেই পাবে, 7 থেকে 10 মার্কস, এটা কোনো ভুল নেই, গ্যারান্টেড। কিন্তু অনেক স্টুডেন্ট এই জিনিসটা বুঝে না, কয় যে না ভাই আমি দেখছি একটা স্টুডেন্ট বেশি রাত পড়ছে। আরে বাবা, তোমাকে আমি বলতেছি যে ফার্স্ট হওয়া স্টুডেন্ট, সেই স্টুডেন্টটা রাতে পড়ে যত নাম্বার পাবে, সেই স্টুডেন্টটা দিনে যদি তাড়াতাড়ি ঘুমায়, তাড়াতাড়ি উঠে পড়াশোনা করে, সে তার চেয়ে বেশি নাম্বার পাবে। বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত এমন কোনো স্টুডেন্ট হয়নি যে 100 তে 100 পাইছে, কেউ পায়নি। মেডিকেল অ্যাডমিশন টেস্টের ইতিহাসে ভারতে যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয় সেখানে 720 নাম্বারের পরীক্ষা, অনেক স্টুডেন্ট 720 পেয়ে যায়। কিন্তু বাংলাদেশের প্রশ্ন এমন যে এখন পর্যন্ত কোনো স্টুডেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার ইতিহাসে 100 তে 100 পায়নি, এমনকি 98.75 সম্মত পায়নি, মানে তার চেয়ে কমই পাইছে, 97.50 পর্যন্ত আছে এরকম রেকর্ড। তা গড়পড়তা আমি তোমাকে যেটা বলছি, তুমি তাড়াতাড়ি সকালে পড়া। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, বুঝো না? তার মানে তুমি পড়ার ক্ষেত্রে যে এটা চিন্তা করো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্য দোয়া করলো যে আমার উম্মতের বরকত তুমি দান করি আল্লাহ সকালে, ওই বরকতটা তুমি ধরতে চাও, এবং এই চিন্তা করে পড়লে তো আল্লাহর রহমত আরো বেড়ে যাবে। এবং তখন তুমি দেখবা প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপ্পোক্যাম্পাস, পড়া মনে রাখার যে জাদুকরি জায়গা, সেটা হাইয়েস্ট লেভেলে কাজ করবে ইনশাআল্লাহ। তা তুমি যদি মেডিকেলে ভাই ক্র্যাক করতে চাও, তাহলে নিজেকে পুরো এখন থেকে ফোকাসড করো, অন্য সব কিছু দুনিয়া থেকে ডিলিট করো, পুরো ফোকাসড এখন যে আমার মেডিকেলে চান্স পাওয়ার জন্য 100টা এমসিকিউ থাকবে। এই 100টা এমসিকিউ আমি কিভাবে মাথায় রাখলে পরে পরীক্ষার দিন 12 ডিসেম্বর কিংবা 26 ডিসেম্বর, যেই সকাল 10টা থেকে 11টায় পরীক্ষা হবে, অসাধারণ একটা পরীক্ষা দিতে পারবো। এটা এখন থেকে যদি তুমি মাথায় রাখো, তাহলে তুমি সবচেয়ে গেম চেঞ্জিং রেজাল্ট করতে পারবে। আর এইটা যদি না রাখো, তাহলে কিন্তু তোমার একেবারে অবস্থা খারাপ, আমি বলে দিলাম। আচ্ছা, তাহলে আমি যে জায়গাটায় বলছি যে আর্লি ঘুমানো এবং আর্লি উঠা, এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস এখানে বলে রাখি, অনেকে বলে যে ভাইয়া আমি তো রুটিন করি, কিন্তু রুটিনটা আমার দেখা যায় অর্ধেক মানতে পারি, অর্ধেক মানতে পারি না, বেশিরভাগ ক্ষেত্রেই কেমন যেন ওলট পালট হয়ে যায়। এই ক্ষেত্রে আমি যেটা বলি, তুমি রুটিনটা আওয়ারলি করবা। আওয়ারলি রুটিন মানে কি, আমি তোমাকে বলি যে প্রত্যেক ঘন্টায় তুমি ফোকাস রাখবা। তার মানে তুমি যখন ঘুম থেকে উঠছো, ধরো যে ভোর 4টার থেকে ঘুম থেকে উঠলে বা 4:30, ঘুম থেকে উঠে আমি তোমাকে বলি, ঘুমানোরও কিছু সাইন্টিফিক টেকনিক আছে, কি সেটা বলি, ভাঙ্গা ঘন্টায় ঘুমাইতে যাবা। যে ভাইটা আবার কোন ঘন্টা? ভাঙ্গা ঘন্টা। ভাঙ্গা ঘন্টা মানে কি, ধরো যে তুমি রাতে ঘুমাইতে গেলে 10:30, এই 10:30 যখন ঘুমাইতে যাচ্ছ, 10টা থেকে 10:30 এই টাইমটা একটু রিভিশন দিবা। রিভিশন দিলা, দিয়ে ঘুমাই গেলা, তার মানে তোমার রিভিশন হইলে ঘুমে চলে গেছো। তারপরে তুমি যখন ঘুম থেকে উঠলা, ধরো যে ভোর 4:30 উঠছো, 4:30 উঠে 5 মিনিট জাস্ট তুমি ফ্রেশ হয়ে নিলা, তারপরে ওই ঘন্টার 25 মিনিট পরে ফেললা। তার মানে কি, তুমি প্রত্যেক ঘন্টা কিন্তু 25-30 মিনিট পড়লে ওই ঘন্টাটা তোমার সাকসেসফুল। তাহলে তুমি ভাঙা ঘন্টায় যখন ঘুমাইতে গেলা, ঘুমানোর আগে ওই গোটাল ঘন্টাটা সাকসেসফুল হয়ে গেল। যেই ঘন্টা তুমি ঘুম থেকে উঠছো ভাঙা ঘন্টা, সেই ঘন্টা তুমি 25-30 মিনিট পড়ার কারণে ওই ঘন্টা সাকসেসফুল হয়ে গেল। এইটা তোমার জন্য গেম চেঞ্জিং হবে। তোমার মনে হইতে পারে যে ভাইয়া তাহলে আমি ভাঙা ঘন্টা যদি ঘুমাইতে যাই, তাহলে প্রত্যেক দিন ঘুমানোর সময় 1 ঘন্টা আমার এক্সট্রা আমি টাইমটা কাজে লাগালাম, 30 মিনিটে 1 ঘন্টা হইলো, ঘুম থেকে উঠে 30 মিনিটে 1 ঘন্টা, তার মানে প্রত্যেক দিন তোমার 2 ঘন্টা এক্সট্রা টাইম তুমি কাজে লাগাইলে। এইটা যখন তুমি 100 দিনে চলে যাবে, 100 গুণন 2, 200 ঘন্টা, ওরে বাবা রে বাবা, গেম চেঞ্জিং। কারণ তুমি টোটাল কিন্তু গড়পড়তা 100 দিনে 1000 ঘন্টা পড়বা, তার মধ্যে তুমি 200 ঘন্টা কায়দা করে ভাঙা ঘন্টায় ঘুমাইতে গেলা, ভাঙা ঘন্টায় ঘুম থেকে উঠলা, ব্যবহার করতে পারলা। এইটা তোমার জন্য গেম চেঞ্জিং হবে। এইটা খুব ভালো করে মাথায় রাখবা, তাহলে দেখবা যে তোমার কত অসাধারণ তোমার স্ট্যান্ডার্ড হবে। ঠিক আছে? হ্যাঁ, আর আরেকটা জিনিস আমি যেটা বলবো, হ্যাঁ এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি তো বলি, যেটা খুবই ভালো করে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট যখন অসাধারণ রেজাল্ট করবে, তার ফর্মুলাটা কি হবে, যে একটা স্টুডেন্ট কখন অসাধারণ রেজাল্ট করে। মাথায় রাখবা তুমি যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা স্টুডেন্ট অসাধারণ রেজাল্ট তখনই করতে পারবে যখন প্রত্যেকটা সাবজেক্টে তার ব্যালেন্স প্রিপারেশন হবে। ব্যালেন্স প্রিপারেশন তার মানে তার প্রিপারেশনটা এমন হবে না যে একটা সাবজেক্টে খুব বেশি, একটা সাবজেক্টে কম। অনেক শিক্ষার্থী কয় কি যে না আমি একটা সাবজেক্ট একটু কম পারি, অন্য, এটা মাথায় আনবা না। অ্যাডমিশনে তোমার প্রত্যেকটা সাবজেক্টে অসাধারণ প্রিপারেশন রাখতে হবে। এমনকি প্রত্যেকটা চ্যাপ্টারে, প্রত্যেকটা সাবজেক্ট এবং প্রত্যেকটা কি বলো চ্যাপ্টার্স, এই দুইটা জিনিস তোমার গুরুত্বপূর্ণ। তার মানে অনেকে আবার বলে যে ভাইয়া আমার তো এই একটা অধ্যায় একটু সমস্যা, এই 2টা অধ্যায় একটু সমস্যা, এখান থেকে মেডিকেলের প্রশ্ন আসবে। ভাইয়া দেখো মেডিকেলের কোশ্চেন কেমন,
কেউ বলতে পারবে না যে একদম একই রকম করে মেডিকেলের কোশ্চেন হয়। ধরা যাক যে ভৌত জগত পরিমাপ, এইটা থেকে এমন আছে বিগত 3 বার ধরো যে টানা 3 বছর প্রশ্ন হয়নি, তারপরে হঠাৎ করে 3টা থেকে 4টা প্রশ্ন দিয়ে দিছে। তার মানে মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন্সের এইরকম ধারাবাহিকতা নাই যে একটা অধ্যায় থেকে প্রত্যেক বছর 2টা আসবে, একটা আসবে, বা 3 বছর আসে নাই দেখে আসবে না। নো, আসে নাই 3 বছর, তারপরের বছরে 3টা 4টা চলে আসতে পারে। তাহলে এই জায়গাটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে তুমি দেখবা যে খুব ভালো স্টুডেন্ট হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে চান্স পেয়ে গেছে এটা মাথায় রাখতে হবে। অনেক স্টুডেন্ট এটা চিন্তা করে যে ভাই আমি তো পড়তেছি কিন্তু আমার মনে হয় চান্স হবে না, এবং এই ক্ষেত্রে তার ব্রেইনটা দেখা যায় এই যখন একটা ব্রেইনের মধ্যে এরকম দুশ্চিন্তা চলে আসলো, তখন ব্রেইনের এই যে পিএইচ, প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাস ঠিকভাবে কাজ করতে পারবে না। তার মানে ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপ্পোক্যাম্পাস কাজ যদি ঠিকভাবে করাইতে চাও, তাহলে 5টা জিনিস বাদ দিবা, একদম বাদ। মানে এই 5টা জিনিস যখনই তোমার মাথায় আসবে তখন তুমি বুঝবা যে ভাইয়া তোমার কোন জায়গায় তোমার যে চান্স পাওয়ার রাস্তা থেকে তুমি দূরে সরে যাচ্ছ। সাথে সাথে ব্রেইনটা ঠিক করে জানা আমার এটা চিন্তা করা যাবে না। যেমন তুমি দেখবা যে কোনো কারণে তোমার অনেক সময় রাগ হইতে পারে, রাগ হওয়াটা এটা কিন্তু খুব খারাপ, এবং এক্ষেত্রে তোমাকে যেই কারণে রাগ হইতে পারো সেই কারণগুলো বাদ দিতে হবে। কিছু কারণ আছে না, হঠাৎ করে তোমাকে দেখে এমন একজন কেউ একটা কথা বলো, তার মেজাজটা গরম হয়ে যায়, কিন্তু তাহলে চেষ্টা করবা যে ওই রকম লোকজনের কাছাকাছি না যাইতে, একদম মাথা থেকে ডিলিট। তাইলে হঠাৎ করে কোনো জিনিসের কারণে যদি তোমার মাথা গরম হয়ে যায়, তাহলে ওই জিনিসটা থেকে দূরে থাকা এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে তুমি নিজে দেখবা যে অনেক সময় অন্যকে তুমি কি করো, দোষারোপ করো যে ভাই এর জন্য এটা হয়নি, ওর জন্য এটা। নো, এই জিনিসটা মাথা থেকে ডিলিট, এটা করবাই না, একদম ডিলিট। এরপরে তুমি দেখবা বিভিন্ন বিষয় নিয়ে তোমার কমপ্লেইন আছে। বাংলাদেশটা তো কমপ্লেইনের দেশ, ঠিক না? কিন্তু আমি তোমাকে বলবো যে ভাই কমপ্লেইন করে লাভ নেই, বরং কমপ্লেইন করলে তুমি তোমার মূল্যবান যে টাইম এটা লস করবা। যেইটাতে লস সেটা ডিলিট, কোনো কথা নেই। তাহলে রাগ হওয়া যাবে না, খুব খারাপ। ব্লেমিং মানে অন্যকে দোষ দেওয়া বাতিল, কোনো বিষয় নিয়ে কমপ্লেইন, অভিযোগ বাতিল। আর খুব একটা ভয়ঙ্কর জিনিস আছে, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন জিনিসটা আমি তোমাকে বলে রাখি, তুমি দেখবা এই সময়টা আমি তোমাকে বলবো মোবাইলগুলো অন্তত এই পরীক্ষার যে 3টা মাস মোবাইলগুলো তুমি তোমার অভিভাবকের কাছে রাখো, এবং অভিভাবকদেরকে বলবো আপনার দায়িত্বটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি অভিভাবক হিসেবে মা হইতে পারে, বাবা হইতে পারে, বড় ভাই, আপু, একথা ফ্যামিলির একটা রেসপন্সিবল পারসন, তার কাছে মোবাইলটা থাকবে। আপনি সারা জীবনে কি টাইম দিলেন না দিলেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই 3 মাস টাইম আপনি আপনার সন্তানকে কতটা দিবেন। এবং টাইম দেওয়া বলতে কি বোঝাচ্ছে, খুব সহজ, বেশি কাজ না। সেটা হচ্ছে আপনি মোবাইলটা আপনার অভিভাবক যে কোনো একজনের কাছে রাখেন, এবং আপনার সন্তানকে এটা নিজের থেকে মন থেকে হইতে হবে যে আমি চান্স পাইতে চাই, এইটা আমি স্যাক্রিফাইস। আন্দাজে ওই যে আমি জীবন দিয়ে দিব, জীবন দিয়ে কোনো কাম নেই। পড়াশোনা সাইন্টিফিক হইতে করলে অসাধারণ রেজাল্ট আমরা করতে পারবো। এটার জন্য কি করতে হবে, যে ডিস্ট্রাকশন থেকে কমার জন্য মোবাইলটা অভিভাবকের কাছে থাকবে, এবং জানে তো যে কোন টাইমে পড়াশোনার টাইম, মোবাইলটার পড়াশোনা কেন্দ্রিক দরকার। ওই টাইমে দেখা গেল অভিভাবক মোবাইলটা একটা জিনিস ক্লাসের জানবে তো উনি যে এই টাইমে, এটা তো স্টুডেন্ট বলেই দিবে যে আমার এই টাইম ক্লাস হয়। উনি দেখলো হ্যাঁ ক্লাস শুরু হয়ে গেছে, 1-2 মিনিট, ওকে, সাথে সাথে মোবাইলটা দিয়ে দিল, এবং ওই মোবাইলটা যেটা রয়েছে সেইটা দেখা যাবে যে তখন সে ঠিকভাবে ক্লাসটা করে ফেললো। করার পরে ক্লাস শেষ, 5-10 মিনিটের মধ্যে মোবাইলটা আবার গার্ডিয়ানের কাছে দিল। এই কাজটা যদি করে আল্লাহর রহমতে দেখা যাবে যে তার অপচয় যেটা সময়ের সেটা প্রায় একেবারে জিরোর কাছাকাছি চলে আসবে, একদম জিরোর কাছাকাছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস বলি, ইগো, এটা তো খুব খারাপ জিনিস, অহংকার। আচ্ছা, অনেকে ইগো জিনিসটা বুঝে না। ইগো মানে কি এটা বলি। ইগো বলতে অনেকে খালি মনে করে যে অন্যের সাথে খারাপ ব্যবহার, অন্যকে একটু হ্যাঁ যে আমার বহুত কিছু অমুক তমুক, না। ইগো বলতে হচ্ছে কি, এই জিনিসটা একটু বুঝতে হবে যে এটা কি, যে আমি খুব ভালো, আমি সব জানি, এটাও একরকমের ইগো। নো, হ্যাঁ আমি ইনশাল্লাহ অসাধারণ স্টুডেন্ট, আমার ব্রেন ভালো, কিন্তু একটা জিনিস প্রয়োজনীয় হইলে সেটা আমি শিখে নিব। একটা জিনিস হচ্ছে দরকারি হইলে, একটা সাজেশন যদি আমার জন্য কার্যকরী হয়, আমি শেখার মানসিকতা রাখবো। মানে আমি দুনিয়ার সব জানি, এই চিন্তাটা খুব খারাপ চিন্তা হবে, এইটা কিন্তু ইগো। এবং আমি চান্স পেয়ে মানসিক দেখিয়ে দিব, এইটা না। আল্লাহর সাথে কানেকশনটা রাখতে হবে, এরকম যে আল্লাহ আমি অসাধারণ কিছু করতে চাই, এই জন্য তুমি আমাকে সম্মানের সাথে যাতে আমি চলতে পারি, এই জন্য তুমি আমার জ্ঞান বাড়ায় দাও, এই জন্য তুমি আমার পড়াটাকে সহজ করো, যেইটা পড়বো সেটা থেকে যাতে পরীক্ষা আসে, যেইটা পরীক্ষা আসবে সেটা যাতে আমার পড়ার মধ্যে থাকে, এই জিনিসটা চিন্তা করলে অসাধারণ হবে। কিন্তু আমরা অহংকার, আল্লাহ নিজে বলছে আল্লাহ চাদর, এইটা নিয়ে যে নাড়াচাড়া করে সে আল্লাহ চাদর নিয়ে নাড়াচাড়া করে। তার মানে অহংকার জিনিসটা যাতে মাথার মধ্যে না আসে। এবং অনেক ভালো ভালো স্টুডেন্ট আমরা দেখছি জীবনে যারা অহংকার করে ধ্বংস হয়েছে। এখন অনেকে বলতে পারে যে ভাই মেডিকেল বুয়েটে পড়ে অনেক স্টুডেন্ট খুব অহংকার, এটা বলতে পারে। মেডিকেল বুয়েটে চান্স পাওয়ার আগে, মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর চান্স পাওয়ার আগে তার মধ্যে অহংকার ছিল না, চান্স পাওয়ার পরে হয়েছে। অনেকে বলে যে ভাইয়া মেডিকেলে পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, ব্যবহার খারাপ,
অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, তারপরে হচ্ছে যে কি বলে অনেক রকমের হচ্ছে নেগেটিভ জিনিসের সাথে জড়িত। এইটা হচ্ছে মেডিকেলের চান্স পাওয়ার পরে হয়েছে সে, বা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়ার পরে, তার আগে না। এবং যে যেখানে যেরকম করবে, ধরা যাক সে মেডিকেলে চান্স পাওয়ার পরে করছে বা ইঞ্জিনিয়ারিং, তখন কিন্তু ওই জায়গায় সে অত ভালো করতে পারবে না। তার মানে হচ্ছে তুমি যেই জিনিসটা এখন করবা সেইটার একটা, যেই আমলনামাটা তোমার থাকবে সেইটার একটা পজিটিভ কিংবা নেগেটিভ রেজাল্ট কিন্তু আসবে। তুমি এখন ভালো করে পড়বা, এই সামনের যে 100 দিন টাইম আছে এটাকে সর্বোচ্চ লেভেলে কাজে লাগাবা, ইনশাআল্লাহ তুমি গেম চেঞ্জিং, ঠিক আছে, তুমি গেম চেঞ্জিং রেজাল্ট করতে পারবা। তাহলে আমি যে জিনিসটা বলতেছিলাম, অভিভাবকের কাজ কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মোবাইলটা নিজের কাছে রাখা, মোবাইলটা প্রয়োজন মতো শিক্ষার্থীকে। আচ্ছা, এইটা যদি করতে পারি তাহলে মোটামুটি অনেকটা জিনিস স্টুডেন্টের একদম অসাধারণ হয়ে যাবে। এখন অনেকের মাথায় একটা প্রশ্ন যে ভাই আমি যে পড়বো, আমি কি বাড়ি থেকে পড়বো নাকি আমার হচ্ছে মানে পড়ার জন্য যে শহর থেকে দূরে যাইতে হবে, বা হচ্ছে যে ওইটা কি বলে কোন জায়গা থেকে আমি পড়বো, আমি কি বাড়ি থেকে পড়লে ভালো হবে নাকি হচ্ছে যে কোথাও গিয়ে মেসে বা হচ্ছে যে হোস্টেলে কোথাও থেকে পড়লে ভালো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এইটা জায়গাতে দেখা যায় যে প্রায় 60 থেকে 70% স্টুডেন্ট ভুল করে, 60 থেকে 70% ভুল করে। সেটা কি আমি বলি, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমি বলি অ্যাডমিশন টাইম সবচেয়ে ক্রিটিক্যাল। তার মানে এই টাইমটা হচ্ছে ফাইটিং টাইম। তো তার মানে এই টাইমটা তার এমন একটা পরিবেশে থাকা উচিত যেই পরিবেশে থাকলে পরে ওই স্টুডেন্টটা সবচাইতে বেশি পরিমাণ পুষ্টিকর খাবার পাবে। 1 নম্বর পুষ্টিকর খাবার সবচেয়ে বেশি পাবে, 1। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যেই অবস্থায় থাকলে পরে ওই স্টুডেন্টটা সবচেয়ে বেশি হচ্ছে বলা যেতে পারে যে মেন্টাল সাপোর্ট পাবে, মেন্টাল সাপোর্ট পাবে। যেই জায়গাটায় থাকলে পরে পড়ার প্রতি তার একটা আলাদা ইন্সপিরেশন আসবে, মানে উৎসাহ চলে আসবে। এইটা আমি মনে করি যে সবচাইতে বেশি হওয়া উচিত তার বাসায়। বাসা থেকে পড়াটা সবচেয়ে বেস্ট হবে। হ্যাঁ, এখন অনেকে বলে যে বাসায় দেখা যাচ্ছে নাম্বার কম করলে অভিভাবকেরা হচ্ছে যে বকাঝকা করে, আরো মন মেজাজ খারাপ হয়। অভিভাবকেরা এই জিনিসটা কিন্তু আপনার চেঞ্জ করতে হবে। আপনি যে আপনার সন্তানের ভালো রেজাল্ট চান, আমি যে আমার ছোট ভাই ডক্টর নোবেলের সাথে যে গেলাম এই যে কয়েকদিন আগে লাইভে, সেইখানে কিন্তু আমরা এই জিনিসটা ক্লিয়ার করছি যে অভিভাবকদের কাছে সন্তানরা অনেক সময় রেজাল্ট ভয় জানাইতে চায় না। কেন? ওই নাম্বার জানার পরে দেখা যাবে যে ও বিভিন্ন রকমের ক্রিটিসাইজ করতেছে, বিভিন্ন রকমের হচ্ছে যে মানে আঘাত করে কথা বলতেছে। এইটা কিন্তু ভয়ঙ্কর খারাপ। এইটা করলে আপনি কিছু জিনিস আমরা জানি কিন্তু মানি না, এটা সমস্যা। বেশিরভাগ লোক কিন্তু বেশিরভাগ জিনিস জানে কিন্তু মানে না, এটা সমস্যা। এবং না মানার কারণে জীবনটা খারাপ হয়ে যায়। জানে না, সবাই জানে তাড়াতাড়ি ঘুমা ওঠা ভালো, তাড়াতাড়ি উঠা ভালো, ব্যবহার করা, অহংকার না করা, ঠিক না? কিন্তু আমরা মানতে পারি না কেন? কারণ আমাদের সহজাত প্রবৃত্তিটা এমন যে এটার মধ্যে ভালো খারাপ দুইটাই আছে, এবং খারাপ জিনিসটা একটু বেশি টেস্টি হয়। যেমন ভাজা পোড়া খাইতে মুখে টেস্ট, কিন্তু শরীরের জন্য ক্ষতিকর আমরা জানি। ঠিক তেমনি করে বকাঝকা করতে মজা লাগে বেশি। হ্যাঁ, তুই কি করছিস, অমুক তমুক, কিছু হইলো না, এটা মজা লাগে। কিন্তু আলটিমেটলি এই যে মজা লাগলো, বা অনেক সময় আমরা আবার এটাও হয় যে না আমার ছেলে মেয়েকে এরকম করে একটা নেগেটিভ কিছু করলে ওকে বোধহয় প্রেশার দিলে সে বোধহয় হচ্ছে ভালো হয়ে যাবে। না, যেই জায়গায় প্রেশার দেওয়া লাগে সেটাই আপনি দিতে হবে। কোনটা? যেমন আপনি সকালে উঠতে তাকে প্রেশার দেন, আপনি সকালে উঠার সময় প্রেশার নাই, আপনি প্রেশার দিলেন তোর রেজাল্ট খারাপ হয়েছে, ধরি এখন তো ইচ্ছা মতো সাইজ কর, কোনো লাভ নাই। তো যেই জায়গায় গুরুত্ব দেওয়া হচ্ছে সেইটাই। সকালে ঘুম থেকে ওঠা, প্রত্যেক ঘন্টা তুমি পড়তেছো কিনা, অযথা সময়ের কোনো অপচয় না করা। তারপরে হচ্ছে কোনো রকমের আপনার যে ছেলে মেয়ে যেই বয়সের, কোনো রকমের হচ্ছে যে ওই যে কি বলে অপোজিট জেন্ডারের নারী পুরুষের সাথে হচ্ছে কোনো রকমের অবৈধ মেলামেশা, এটা একেবারে হারাম। কিন্তু এমন ভাবে মিডিয়া টিডিয়া দেখাচ্ছে ওর বাবা কিছু কোনো লাভ নাই। হ্যাঁ, অনেকে বলতে পারে যে মেডিকেলে চান্স পেয়েছে, ইঞ্জিনিয়ারিং এ অনেকের তো এরকম অ্যাফেয়ার ছিল। ওই স্টুডেন্ট যদি অ্যাফেয়ার ছাড়া ভালো করে পড়তো আরো ভালো রেজাল্ট করতো। এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো আল্লাহ নিজে বলছে, আল্লাহ নিজে মানুষকে বানাইছে। এআই আমরা জানি না, মানুষ ট্রেন দিয়ে বানাচ্ছে। আল্লাহকে কিন্তু মানে আল্লাহ কিন্তু মানুষকে হচ্ছে যে জ্ঞান দান করছে, আদমকে সবকিছুর নাম শিখাইছে। ওই তো এআই এর মতোই তো। শেখার পরে তাকে হচ্ছে যে ওই নলেজটাই ডিএনএ বংশানুক্রমিক ভাবে আমাদের মানুষ থেকে পরবর্তী প্রজন্মের মধ্যে আসছে। তাই এই যে মানুষজন যারা আমরা আছি, তারা যদি অসাধারণ কিছু করতে চাই তাহলে আল্লাহর ফর্মুলা আমাদের মানতেই হবে। এবং এখন অনেকে বলে যে ভাই এতদিন মানি নাই এখন। আরে বাবা, যেই সময় তুমি মানবা সেই সময় আল্লাহর রহমত। তওবা করে, এই যে অনেক সময় বলে না যে তুমি জীবনে সফল হইতে চাও, একজন জ্ঞানী লোকের কাছে গেছে বলছে ইস্তেগফার পড়ো। তা আমি এটা অনেক সময় অনেকের কাছে শুনি, ও মনে করতে ইস্তেগফার পড়া মানে খালি আস্তাগফিরুল্লাহ বললাম, এটা হ্যাঁ এটা তো আছেই, কিন্তু আছে এটা ইম্পর্টেন্ট কি? ইস্তেগফার পড়া মানে কি বুঝি? একজনের দেখা যাচ্ছে যে হচ্ছে ব্যবসায় উন্নতি নেই, বলতেছে ইস্তেগফার পড়ো। একজন বলতেছে যে আমার স্বাস্থ্য ভালো হচ্ছে না, কয় ইস্তেগফার পড়ো।
একজন বলতেছে আমার কি বলে এটার নাম ফ্যামিলিতে হচ্ছে সমস্যা, ইস্তেগফার কর। তো অনেকে মনে করে খালি আস্তাগফিরুল্লাহ বললে বোধ হবে, এইটা তো আছে। তার সাথে গুরুত্বপূর্ণ কি যে আমি আমার জীবন পরিচালনায় নিশ্চয়ই কোনো জায়গায় ভুল করতেছি, এই ভুলটা থেকে ফিরে আসা লাগবে। মুখে করছে ইস্তেগফার আর আন্দাজে যা যেই ভুল সেই ভুলই করতেছি, কাম হবে না। ইস্তেগফার মানে হচ্ছে যে ভুলটা চিন্তা করে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা করে চাওয়া এবং সেই রাস্তা থেকে বের হয়ে আসা। এটা তো বুঝি না, খালি মনে করি সূরা ফাতিহা আর ইস্তেগফার পড়ি বোধহয়, ওটা তো লাগবে, কিন্তু উদ্দেশ্যটা কি ওটা খেয়াল করা যে ঠিক আছে আল্লাহ আমি তাহলে কি ভুল করতেছি। প্রত্যেকে ঠান্ডা মাথায় চিন্তা করলে সে বুঝতে পারবে যে কিছু জায়গায় সে ভুল করতেছে, প্রত্যেকের কিছু না কিছু ভুল আছে। তাইলে সে যদি উন্নতি করতে চায় ইস্তেগফার করা মানে কি, তার মানে হচ্ছে সেইটা থেকে সে ভুলটাকে সংশোধন করার জন্য আল্লাহর কাছে হেল্প চাওয়া যে আল্লাহ আমি এটা ভুল করতেছি, আমাকে তুমি রহম করো, এইটা থেকে যাতে আমি বেরোয় আসতে পারি। তখন যদি আল্লাহ রহমত করে অটোমেটেড তখন কি হবে, ভুলটা যখন কমে যাবে তাহলে তো সঠিক জিনিস বাড়ি গেল, জীবন উন্নতি হলে। এই জিনিসটা তো গেম চেঞ্জিং। তো এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো এবং প্রত্যেককে বলতেছি, যদি মেডিকেল অ্যাডমিশনে 1 নাম্বার স্টুডেন্টে হয়ে রেজাল্ট করতে চাও তাহলে ভাইয়া তোমাকে এখন থেকে সব নেগেটিভ জিনিস বাদ দিতে হবে। আর ওই নেগেটিভ জিনিস নিয়েও 2-4 জন মেডিকেলে চান্স পায়, তো মানে 2 নাম্বারই করছে। 2 নাম্বারই বলতে যে হচ্ছে যে দেখা গেল তার একটা ওই যে যেটা বলতেছি যে জিনিসগুলো ইসলাম মানে হচ্ছে যে কোনোভাবেই হচ্ছে সাপোর্ট করে না, এরকম জিনিস করে অনেকে তো মেডিকেলে চান্স পায়। কিন্তু সে যদি ওইটা বাদ দিয়ে পড়তো তাহলে আরো ভালোভাবে বেশি নাম্বার নিয়ে চান্স পেত। এই বিশ্বাসটা ভালো করে মাথায় রাখতে হবে। এটা যদি রাখি তাহলে অবশ্যই অবশ্যই ভালো করতে পারবো। তাহলে আমরা যে জায়গায় ছিলাম একটা খুব ভালো করে একটা জিনিস মাথায় আনতে হবে, সেটা হচ্ছে যে পুষ্টিকর খাবার। পুষ্টিকর খাবারের জন্য আমি বলি সবসময় দই খাওয়া, লাউ, তারপরে হচ্ছে মাছ, সবজি, ডিম, দেশি ডিমটা বেশি ভালো, এরপরে একটু বাদাম জাতীয় খাবার খাওয়া। এই খাবারগুলো পুষ্টিকর খাবারের মধ্যে আছে। মেন্টাল সাপোর্ট মানে হচ্ছে কি, স্টুডেন্ট যে পড়াশোনা করতেছে সে তো এমনিতে হিউজ প্রেশারের মধ্যে আছে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। তাহলে অভিভাবক হিসাবে তার দায়িত্ব যে বাবা তুমি চেষ্টা করো, আমরা তোমায় যেটা হবে আমরা মেনে নিব। কিন্তু স্টুডেন্টের মনের মধ্যে যদি ভয় ঢুকায় দেয় যে ভাই আমি ঠিকভাবে যদি চান্স না পাই মেডিকেলে তাহলে আমার অবস্থা খারাপ করে দিবে, মুখ দেখাবো কোথায়, মান সম্মান। আসলে অ্যাডমিশন টেস্ট বাংলাদেশের যেরকম হাইলি কম্পিটিটিভ পরীক্ষা, এখানে ভালো করার জন্য পরিশ্রম, আল্লাহর রহমত, ওই দিন পরীক্ষায় ক্লিক করা, এই সবগুলো জিনিসই গুরুত্বপূর্ণ। অনেক স্টুডেন্ট আছে দেখা যাচ্ছে যে একেবারে মানে হেভি রেজাল্ট, কিন্তু ওই দিন কোনো কারণে অ্যাডমিশন টেস্টে ক্লিক করে নাই, শেষ। কারণ 100 নাম্বারের পরীক্ষা, একটু কম বেশি হইলেই 0.25, 0.50, 1 নাম্বারের কম নাম্বারের অনেক কমে অনেক শিক্ষার্থীর হচ্ছে চান্স মিস হয়ে যায়। তাহলে এই জিনিসগুলো ভালো করে মাথায় রাখতে হবে। টক দই, দই বলতে টক দই, মিষ্টি দইয়ের কোনো গুরুত্বই নাই, টক দই। তাহলে যেটা বলছিলাম মেন্টাল সাপোর্টের ক্ষেত্রে অভিভাবকদেরকে উৎসাহিত করতে হবে যে বাবা তুমি ভালো করে পড়ো, কি কি সাপোর্ট লাগবে সেইটা। নেগেটিভ জিনিস বাতিল, খালি কি করলে রেজাল্ট আমি ভালো করতে পারবো সেইটা দেখো। এরপরে যেটা উৎসাহর ব্যাপারটা যেটা আমি বলি যে ভাই তুমি এই 3টা করো তো মেডিকেলে চান্স পেলে তোমার জীবনের কি কি চেঞ্জ হইতে পারে, এটা একটু লিখে ফেলতে পারো এখনই। তুমি চিন্তা করো দুনিয়াটা চলে কিভাবে, তুমি চান্স পাইছো, তুমি ভালো জায়গায় যাবা, তোমার ফ্যামিলি বলো, তোমার ফ্রেন্ডস বলো, সব জায়গায় তোমার একটা শ্রদ্ধাবোধ বেড়ে যাবে। দুনিয়া চলে এরকম করে, কেন সবাই চিন্তা করবে ডাক্তার হবে আর কানেকশন লাগাবে, দুনিয়া এরকম করে চলে। তুমিও যখন চিন্তা করো যে আমার সাথে কার সম্পর্ক তোমার সাথে থাকলে ভালো হয়, যাক দিয়ে তোমার কাজ হবে, নাকি যে তোমার আসিয়া খালি দৈনিক টাকা লুট করতেছে ভালো লাগে, বা হচ্ছে যে খালি খায়া চলে যাচ্ছে যে কেমন হয়ে গেল, তুমি মানে হচ্ছে একটা উপকার করলা সেও করলো। দুনিয়া চলে এরকম করে, সারা পৃথিবী। অনেকে কয় না যে নেটওয়ার্ক বাড়াও, হ্যাঁ কোনো নেটওয়ার্কে কাম হবে না, কোয়ালিটি বাড়াও। তোমার কোয়ালিটি থাকলে নেটওয়ার্ক কানেকশন এমনি চলে আসবে, দুনিয়া এইভাবে চলে। আমি তো আমার তো মোবাইল কোনো কিছু চালু থাকে না, স্বভাব তুমি শুনে দেখে আমার নো, একেবারে নো, একদম হচ্ছে খালি SMS ঢুকে। তা আমি তো কারোর সাথে নেটওয়ার্কটা হয়ে গিয়ে তুমি কোয়ালিটি তৈরি করো, নাম্বার 1 কোয়ালিটি। সারা দুনিয়া নাম্বার 1 যে তার পিছনে সারা দুনিয়া যে ভাই লাগবে, কারণ নাম্বার 1 হইতে গেলে তোমার ওই যে আন্দাজে হচ্ছে গল্প গুজব করে টাইম লস করে লাভ নেই। তুমি মেডিকেলে ফার্স্ট হয়ে সব কোচিং দেখবা, আমরা সাধারণত দেখাই না, কিন্তু সবাই তোমার টাকা দিয়া কিনে নিবে কবে যে ভাই লাগবে। তাহলে এই জিনিসটা বোঝার চেষ্টা করো, তাহলে দেখবা যে ইনশাল্লাহ খুব অসাধারণ কিছু তুমি করতে পারো। তাহলে আমরা যে জায়গায় ছিলাম যে ফিউচারটা কি অসাধারণ হইতে পারে সেটা চিন্তাটা করো, এবং ওই চিন্তাটা করে প্রত্যেক ঘন্টায় একটু 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 করে পরিশ্রম করো। দেখো না কেন কিরকম অসাধারণ রেজাল্ট করতে পারো। আরেকটা জিনিস অনেকের মাথায় আসে যে ভাই আমি এতদিন পড়িনি এখন কি হবে, ভাইয়া বিশ্বাস করো মেডিকেল অ্যাডমিশন পরে 40টা দিন ঠিকভাবে পড়লে গেম চেঞ্জিং, 40 দিন কিন্তু সেই রকম পড়া, মানে তাড়াতাড়ি ঘুম, তাড়াতাড়ি উঠা, প্রত্যেক দিন 4টা-5টা বক্সের পড়া, প্রত্যেক ঘন্টায় 3টা সেশন করে পড়া, রাতে ঘুমানোর আগে রিভিশন, সকালে ঘুম থেকে উঠে রিভিশন। ওই যে কোনো রকমের রাগ, তারপরে হচ্ছে যে কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা, উদ্বেগ, এরপরে হচ্ছে যে অভিযোগ করা, হঠাৎ করে মেজাজ গরম হয়ে গেলে, এগুলো সব জিনিস ডিলিট করতে হবে। এগুলো তুমি করো, তুমি দেখবা যে ইনশাআল্লাহ
অসাধারণ রেজাল্ট তুমি করতে পারবা, গেম চেঞ্জিং রেজাল্ট। এবং এখন যে সুবিধা হয়েছে ভাই মেডিকেল অ্যাডমিশন এবং সব প্রত্যেকটার ক্ষেত্রে অনলাইন এসে তোমার পুরা পড়াশোনার জগতে চেঞ্জ হয়ে গেছে, পুরা পড়াশোনার জগৎ। কেননা তুমি সবচেয়ে সেরা বুদ্ধিগুলো পাইতে পারো, সেরা বুদ্ধিগুলোকে নিয়ে যদি তুমি সঠিকভাবে কাজে লাগাও তুমি তোমার সেরা রেজাল্টটা করবা, এবং এটা হবেই হবে। এইটা তোমাকে আগে লিখে ফেলতে হবে যে ভাই আমি চান্স পেতে যাচ্ছি ইনশাল্লাহ, আমি এই কাজটা করব, প্রত্যেকদিন টাইমগুলো এইভাবে কাজে লাগাবো, এই কয়েক মাস যে অ্যাডমিশনের আগ পর্যন্ত আমি কোনো রকমের নেগেটিভ জিনিসে যাবই না। আমি একজনকে কই না যে একেবারে তুমি সারা জীবনের জন্য ভালো হয়ে যাও, হইলে তো আলহামদুলিল্লাহ, অন্তত এইটুকু তারপরে দেখিও ভালো হইতে হইতে আস্তে আস্তে খারাপ জিনিস আর ভালোই লাগবে না। যে জীবনে বিড়ি সিগারেট খায় না ও কি ভালো লাগে? আর যে রেগুলার খায় আসিয়া করছে যে ভাই নেশা উঠে গেছে, না খাইলে ওর মাথা গরম হয়ে যায়। তুমি দেখো তো একটা ফালতু মার্কা জিনিস কিভাবে খাচ্ছে, তবু টাকা দিয়া। সে জীবনে খায় না, আমরা যারা জীবনে বিড়ি সিগারেট খাই না, আমাদের যদি কেউ কয়ে যাবে একটা সিগারেট খেলে 10,000 টাকা দিব, আমরা কি খাবো? থুতু মারি দিব যে টিভির কেমন খায়, সিগারেট কেমনে খাবে? কিন্তু যে খায় তার কাছে কি ওর টাকা দিয়ে কিনে খাচ্ছে। তাহলে বুঝো জিনিসটা, কমন সেন্স কাজে লাগাও। তার মানে ভালোর মধ্যে একবার ঢুকে গেলে আল্লাহর রহমতে তুমি দেখবা যে একদম তুমি হচ্ছে যে অসাধারণ কিছু করতে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা যে জায়গায় ছিলাম যে রাগ ক্ষোভ এগুলো সবগুলো জিনিস থেকে একদম দূরে চলে আসবা। আর পড়ার ক্ষেত্রে কোথায় করবা? আমি যেটা বলতেছি প্রত্যেকে হচ্ছে বাড়িতে থেকে পড়ো, কেননা খাবারের খুব গুরুত্ব কিন্তু এই সময় আছে খাবারের। আর মেডিকেল অ্যাডমিশনের জন্য যেটা জিনিস আমি বলি যে এখন থেকে একদম পুরা 8টা খাতা বানায় ফেলো। 8টা খাতা যে ভাই কি কারণে? ফিজিক্সের 2টা বইয়ের জন্য 2টা খাতা, কেমিস্ট্রির 2টার জন্য 2টা, বায়োলজির জন্য 2টা, ইংলিশের জন্য একটা, জেনারেল নলেজের জন্য একটা। 8টা। এখন কেউ যদি কজে না ভাই আমি 8টা বানাবো না, আরো কম, ঠিক আছে, তাহলে 4টা বানাও। তাহলে প্রত্যেকটা ফিজিক্সের একটা খাতায় অর্ধেক ফার্স্ট পেপার রাখো, অর্ধেক সেকেন্ড পেপার, এরকম করে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। অনেকে নোট করার সিস্টেমও জানে না, একটা দেখি ওই যে কোনো একটা খাতা ওইখান থেকে নোট করার সিস্টেমটা তোমাকে শিখাই দিই সাইন্টিফিক্যালি, যে নোটটা কিভাবে করতে হয়। জিনিসগুলো তো ফলো করলেই তোমার রেজাল্ট চলে আসবে। মনে করো এরকম স্পাইরাল বাইন্ডিং খাতা নিবা, যেই কোম্পানির নাও একটু ভালো দেখে দামি খাতা নিবা। এই খাতার মধ্যে তুমি দেখো যে দাড়ি টানা আছে, এরকম টাকা বেশি খরচ করো, লাভ হবে, আমি তোমাকে বলতেছি। এইখানে দেখো সাইডে কিছু ফাঁকা জায়গা আছে, উপরে কিছু যে দাড়ির এক কথায়। এইখানে তুমি যে কাজটা করবা, এই পৃষ্ঠাতে তুমি সামারিটা যখন নোট করলা, যে মূল ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে সাথে সাথে লিখলা। এবং দেখো আল্লাহ কিন্তু বলছে মানুষকে কলম আছে না, কলমের জ্ঞান দিয়েছে। তা তুমি দেখো প্রথম যে আয়াত আল্লাহ নাজিল করছে 5টা আয়াত সূরা আলাকের, সেখানে কিন্তু কলমের কথা আছে। কলম দিয়ে কি লেখে না, লিখলে ব্রেইন অ্যাক্টিভ হয়ে যায়। লিখবা পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছেন না। তারপরে আয়াতের মধ্যেই কিন্তু এই 5টা আয়াতের মধ্যে একটাতে আছে যে কলম দিয়ে আল্লাহ মানুষের জ্ঞানের সাথে কানেক্টেড করছে। তার মানে তুমি কলম মানে কি, কলম দিয়ে কি খালি তাকায় থাকবা কলমের দিকে? নো, লেখো, কলম দিয়ে লিখতে থাকো। লিখলে তুমি দেখবা যে পড়াটা, এবং লেখার পরে এই পড়াটা রিভাইজ করো। এখন এই পৃষ্ঠা তুমি গোটালটা লিখছো না, এই পড়াটা গোটালটা লেখার পরে তুমি দেখবা যে এই পৃষ্ঠার মধ্যে কিছু জিনিস আছে তোমার মাথায় আসতেছে না। ধরো এই পৃষ্ঠায় তুমি ধরো যে 15টা তথ্য লিখছো, 15টা তথ্যের মধ্যে দেখবা 3টা-4টা তথ্য তোমার মাথায় আসতেছে না। তখন কি করবা? এই যে উপরের জায়গাটাকে তুমি 2 ভাগ করতে পারো, এই যে, অথবা তুমি এটাকে 3 ভাগ করতে পারো, করে যেই জিনিসটা খেয়াল থাকতেছে না এই পৃষ্ঠার, সেটা এই জায়গায় তুমি শর্ট করে লিখবা। তার মানে এইখানকার সবচাইতে ইম্পর্টেন্ট জিনিসের যেটা জিনিস খেয়াল থাকতেছে না সেটা উপরে লিখে রাখবা। এবং এই উপরের জিনিসটা হচ্ছে রিভিশন দিবা, উপরের জিনিসটা রিভিশন। এইটা যদি তুমি দৈনিক রিভিশন দাও তাহলে তুমি দেখবা তোমার রিপেয়ারিং সিস্টেমটা খুব ভালো হবে। এবং প্রথম থেকে রিভিশনের ক্ষেত্রে আমি বারবার বলছি যে জিনিসটা খেয়াল থাকে না সেটা রিভিশন দাও। সেইটা কলম যেটা ব্যবহার করবা, 8টা খাতা কলমের ক্ষেত্রে আমি বলছি যে সবচাইতে যেই কলমটা হচ্ছে বেশি কালি ছাড়ে। আচ্ছা, এখানে তোমরা অনেকেই দেখবা যে দেখা যাচ্ছে, আমি নাম লিখতে চাই না কোনো কোম্পানির, এই 5-7 টাকা 10 টাকার বিভিন্ন কলম আছে ভালো মোটামুটি, কিন্তু তুমি সবচেয়ে দামি আমি বলছিলাম 0.7 মিলিমিটার 0.8 মিলিমিটারের কিছু কলম পাওয়া যায়। দেখবা একটু মার্কেটে খুঁজলে, আমার এখন আপাতত মার্কো বা কি আমার নামটা একজাক্টলি খেয়াল আসতেছে না, 0.7 মিলিমিটারের একটা কলম, আর একই লেভেলের আরেকটা 0.5 মিলিমিটার। 0.7 মিলিমিটার মানে বেশি কালি ছাড়বে, বেশি দৌড়াবে। এ যদি 100টা গোল্লা পূরণ করে ওএমআর, তাহলে দেখা যাবে এর প্রায় 1 মিনিট 42 সেকেন্ড টাইম কম লাগছে। 1 মিনিট 42 সেকেন্ড টাইম কম লাগতেছে, 42 সেকেন্ড, 1 মিনিট 42 সেকেন্ড। তুমি কি জানো যে মেডিকেল অ্যাডমিশনে 36 সেকেন্ডে একটা এমসিকিউ? তাহলে 1 মিনিট 42 সেকেন্ড মানে গড়পড়তা 3-4টে এমসিকিউ তুমি বেশি টাইম পাইলা। মেডিকেল অ্যাডমিশন মানে বুঝো তো, একটা নাম্বার প্লাস মাইনাসের চান্স পাওয়া না পাওয়ার মধ্যে অনেক স্টুডেন্ট পড়ে যায়। তাহলে এইটা তোমার জন্য একটা ভালো না? তুমি যদি আরো 0.8 মিলিমিটার ব্যবহার করতে পারো, 0.8, তাহলে তুমি দেখবা যে প্রায় 2 মিনিট, প্রায় বলবো যে 24-25 সেকেন্ড তোমার হচ্ছে টাইম সেভ হবে। তার মানে তুমি যত বেশি
তোমার হচ্ছে কলমের হচ্ছে যে এই মিলিমিটার বেশি সেই কলমটা ব্যবহার করো, এবং যেটা ব্যবহার করবা সেই কলমটা তুমি 8টা 10টা কলম 20টা কলম কিনে ফেলো, যে ভাই অপচয়, কোনো অপচয় না, সাইন্টিফিক ব্যাপার আছে। তুমি যেই কলম দিয়ে পূরণ করবা, আমাদের ওএমআর শিট ইয়াগুলো আছে না, ওই যে পরীক্ষা যে আমরা নেই, আমি দেখাই তাহলে একটা জিনিস বুঝতে পারবে। এই যে এখানে আছে, আমি একটা জিনিস দেখাচ্ছি তাহলে জিনিসটা মাথায় আসবে। এই যে আমরা ধরো যে তোমার এই যে শেষে যে তুমি ইয়া দিবা, এটাকে কি বলে, মডেল টেস্ট। দেখো অ্যাবসলিউটলি মেডিকেল স্টাইলের মডেল টেস্ট। এই যে এইখানে ওএমআর যে কোল্লাগুলো মেডিকেলে যেরকম তুমি দিবা সেই রকমই, এবং এইরকম যখন তুমি প্র্যাকটিস করবা প্রথম থেকে, তখন তোমার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে তোমার মধ্যে একটা অটোমেটিসিটি তৈরি হবে। দেখিও তুমি যে বিছানায় তুমি ঘুমাও, ওই বিছানাটা না থাকলে তোমার ঘুমটা একটু কাজ হয় না, কারণ ব্রেইনের সাথে কানেকশন। তুমি যেই জায়গায় বসে মেট্রিক ইন্টারে ক্লাস করতে, যেই ক্লাসের যেই বেঞ্চের যেই পজিশনে, ওইটাই বসতে তোমার মজা লাগে। খেয়াল করছো? যেই দোকানে তুমি যাও, ওই দোকানের একটা বিশেষ জায়গায় তুমি বসো, তুমি খেয়াল করো না। হোটেলে খাইতে গেলে তুমি দেখিও, বিশ্বাস নাহলে মিলাও, এটা কিভাবে তুমি কিন্তু নিজেও জানো না। কারণটা কি জানো? ব্রেইনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানো? সে রেগুলার একই কাজ পছন্দ করে। এই যে আল্লাহ যে নামাজ পড়তে রেগুলার উৎসাহিত করছে, কারণ আল্লাহ তো জানে কারণে বানাইছে। তুমি সফরে আসো, পড়ার টাইম নেই, কসর পড়ো, উজু করতে পারতেছো না, এত কষ্টের আছে, শুয়া শুয়া পড়ো না কেন, ইশারায় পড়ো তাও হবে, যে ভাই এটা পড়ি আল্লাহর কি লাভ, লাভ আমার। কারণ রেগুলার যেই কাজটা আমি করি, যারা রেগুলার নামাজ পড়ে তারা জিজ্ঞেস করে দেখো এই কথাটা সে মিলাইতে পারবে। সে যদি কোনো কারণে হচ্ছে একদিন নামাজের হচ্ছে যে পড়তে পারতেছে না কোনো কারণে, দেখবা সে উস্কুস কি হয়েছে ভাই, হ্যাঁ ভাই নামাজটা ওটার অভ্যাস হয়ে গেছে, কারণ সে ওই অভ্যাস থেকে বের হইতে পারবে না। যেমন দেখো তোমার দাঁত মাজা, আমাদের সবার অভ্যাস হয়েছে না? নর্মালি ছোট বাচ্চাদের একটু প্রথমে অভ্যাস করতে কষ্ট হয়, দাঁত মাজবো না, কিন্তু একবার অভ্যাস হয়ে গেলে তারপরে তুমি খেয়াল করে দেখো তো, তুমি কিন্তু যত ব্যস্তই থাক, পরীক্ষা থাক, রেজাল্ট হোক, যা কিছু হোক, দাঁত তুমি ঠিকই মাজো, কেন? অভ্যাস হয়ে গেছে। ব্রেন ওইটা কাজ না করা পর্যন্ত শান্তি পায় না। বুঝতেছো আমার কথা? এই জিনিসগুলো ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে এইটা যদি তুমি করো, তাহলে তুমি দেখবা যে খুব অসাধারণ। তার মানে যেটাই বলছে যে প্রথম থেকেই যেই কলমটা ব্যবহার করবা, 15-20টা কলম নিয়ে নাও, এবং প্রত্যেকটা কলমের অর্ধেক করে করে কালি কাউকে দিয়ে লিখায় নিয়ে, বাকি অর্ধেক মানে কলমটা যেই সময় সবচেয়ে বেশি কালি ছাড়ে ওই রকম করে রেডি করে রাখবা। ফাইনালে ওই রকম করে, মানে আগের থেকে প্ল্যান করা যে কি আমি করতে যাচ্ছি, কিভাবে আমি পরীক্ষা দিব, এবং এখন থেকে প্রত্যেকদিন কল্পনার মধ্যে আনা যায় মেডিকেল আমি ইনশাল্লাহ চান্স পাচ্ছি, কারণ লাইফ চেঞ্জ হবে তোমার ইনশাল্লাহ। মেডিকেলের দাম এটা আনবিলিভেবল, তুমি মিলাইতে পারবে না। একটা গোটাল ফ্যামিলি, একটা মানে মানে এলাকা, একটা হচ্ছে বলবো বংশ পরিক্রমা চেঞ্জ হয়ে যেতে পারে, এটা সহজ ব্যাপার না। এবং তুমি যে গভর্নমেন্টে আল্লাহর রহমতে চান্স পাও, আনবিলিভেবল। তো এই জন্য বড় জিনিস এইটাতে তোমার পুরা সাপোর্ট, পুরা সর্বোচ্চ হচ্ছে পরিশ্রমের মানসিকতা রাখতে হবে, যে আমি একদম গেম চেঞ্জিং রেজাল্ট আনবো, যা কিছু হোক, এখানে কোনো রকমের আমি ইয়া করবো না। এটা তুমি করো, দেখিও যে কিরকম অসাধারণ হইতে পারো। এবং যে জিনিসটা আমি বলতেছিলাম যে দেখো ভাইয়া, ভুল করিও না। ভুল বলতে কি আমি তোমাকে বলি, আন্দাজে মুখস্থ করে পড়তে যাইও না। অনেকে আছে যে ভাই আমি কোনো বুঝবো টুঝবো না, আমি খালি সারাদিন পড়বো মুখস্থ, হ্যাঁ এরকম করে অনেক স্টুডেন্ট চান্স পায়। কিন্তু ওই স্টুডেন্টটা, ওই যে স্টুডেন্ট রাত জেগে চান্স পাইছে, সে যেমন তাড়াতাড়ি ঘুমায় যদি পড়তো, তাহলে দেখা যাইতো না তার নাম্বার বেশি পেয়ে চান্স পেতো। এরকম করে যে স্টুডেন্ট না বুঝে খালি মূর্খের মতো মুখস্থ করে, মূর্খ ওই খালি মুখস্থ কেন, যে কয় যে ভাই আমি মুখস্থ করি তো উত্তর, আরে বাবা পাবি তো, কিন্তু এটা যদি বুঝে করতো তাহলে তার টাইম কম লাগতো, এবং এক্সট্রা যে টাইমটা বেঁচে যাইতো, সে বেঁচে যাওয়া টাইমে সে বেশি পরিমাণ পড়া রিভিশন দিতে পারতো। ওই বেঁচে যাওয়া টাইমে সে বেশি পরিমাণ প্রশ্ন রিভাইজ করতে পারতো, বেশি পরিমাণ প্রশ্ন প্র্যাকটিস করতে পারতো, এবং সে পরীক্ষায় যে রেজাল্টটা সেটা আরো বেশি ভালো হইতো। তার মানে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলবো যে তুমি বুঝে পড়া। এইটাতে তোমাকে অনেকে বলবে মেডিকেল মানে হচ্ছে না বুঝে মুখস্থ করা, মূর্খ, বুঝে পড়া। হ্যাঁ তুমি এটা বলতে পারো যে ভাই মেডিকেলে তো চান্স পাইছে, সে তো হচ্ছে যে মুখস্থ করছে। আচ্ছা ভাই আমি তোমাকে বলি, সে মুখস্থ করছে না বুঝে, সে যদি বুঝে মুখস্থ করে পড়তো তাহলে আরো বেশি নাম্বার পেতো। আরেকটা জিনিস আছে, অনেকে আছে সে হয়তো নিজের বুদ্ধি বানায় বানায় মুখস্থ করছে, কিন্তু তোমাকে সে বলবে না, বলবে এটা এমনিতে পড়ছি। তোমার বন্ধু, তোমার সবাই, কারণ সবাই চিন্তা করতে তাক উপরে যাইতে হবে, সে হয়তো টেকনিক দিয়ে ওটা মানাইছো, আচ্ছা তোমাকে ওটা বলবে না। তা তুমি দেখবা যে একটা জিনিস যখন টেকনিক দিয়ে তুমি বুঝে পড়বা, একদম অসাধারণ তোমার হবে। তার মানে প্রত্যেকটা জিনিস তোমার মাথায় রাখতে হবে যে আমি বুঝে ঘটনা গল্প দিয়ে পড়বো, তাহলে পড়াটা ইজি। আমি গতকালকে ইংলিশ পড়াচ্ছিলাম একটা ব্যাচে, প্রত্যেকটা দেখেছি উত্তর সবাই বলতে বলতে মজা লাগতেছে, অথচ আগে ওই স্টুডেন্টরা বলতো, কালকে আমি ফার্স্ট এখানে ক্লাস দিয়েছিলাম, বলতেছে ভাই আগে এগুলো আন্দাজে মুখস্থ করতাম, খেয়ালও রাখতে পারতাম না, কেমনে হয় বুঝিও না, এবং বইয়ের মধ্যে তো হাজার হাজার নিয়ম, কোনো কাজও হয় না। তাহলে লাভটা কি হলো? একটা জিনিস বুঝে পড়লে একদম অসাধারণ স্টুডেন্টে তুমি পরিণত হবা।
তাহলে আমরা প্রথম থেকে যে কথাগুলো বলছি এই কথাগুলোকে আমরা একটু সামারি করি যে জিনিসটা কি দাঁড়াচ্ছে, তোমার জন্য সবচেয়ে ভালো কি হইতে পারে। দেখো 100 ডেজ আছে এবং এখানে তোমার টার্গেট রাখতে হবে 85 ± 10 মার্কস। এইটা মেট্রিক ইন্টারের স্কোর থেকে 100 নাম্বার। 5টা বক্স আছে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, জিকে। প্রত্যেকটা বক্সেই প্রত্যেক দিন পড়তে পারলে তুমি অসাধারণ স্টুডেন্ট হবা। এবং আমি যেটা বলছি যে সেরা স্টুডেন্ট হবে যদি কেউ 5টা বক্স দৈনিক প্রত্যেক দিন রেগুলারিটি মেনটেন করে পড়ে, অসাধারণ স্টুডেন্ট হওয়া কোনো কিছু ব্যাপার হবে না। ফার্স্ট ডে থেকে সে রিভিশন দিবে এবং রিভিশনের ক্ষেত্রে নতুন তথ্য পড়া। আমি আবার বলছি, নতুন মানে যেটা রেগুলারিটি মেনটেন করে আমি যে নতুন নতুন তথ্য পড়ছি এটা 75%, আর 25% রিভিশন। রিভিশনের ক্ষেত্রে দুইটা ভালো টাইম বলছি, বিফোর স্লিপিং, আফটার রাইজিং, তার মানে রাতে ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে। ঠিক আছে? আচ্ছা, এই যে এটা আছে এখানে প্রত্যেক ঘন্টায় 30-45 মিনিট রিভিশন, রাতে ঘুম থেকে উঠে 30-45 মিনিট, ঘুমানোর আগে 30-45 মিনিট। কেন? এই সময় আলফা এবং থিটা ওই ব্রেনে থাকে, পড়া সোজাসুজি লং টার্মে চলে যাবে। প্রত্যেক ঘন্টাতে 3টা এরকম করে সেশন রাখবো। একটাতে হচ্ছে যে নতুন পড়া, তারপর মাঝখানে স্যান্ডউইচের মতো রিভিশন, তারপর আরেকটা ঘন্টা কি করলাম, ওই যে আরেকটা নতুন পড়া পড়লাম। এরকম করে 15 মিনিট টাইম রেস্ট, রিল্যাক্স করলাম। ওই সময় একটু বুক ভরে শ্বাস নিলাম, ছাড়লাম, ভালো লাগবে। তারপর একটু চোখ বন্ধ করে থাকবো, তারপর একটু কুসুম কুসুম গরম পানি খাবো, একটা পারলে খেজুর খাইলাম, একটু হাঁটাহাঁটি করলাম, ব্রেন অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে যে প্রত্যেক দিন দাগ দাগ করে পড়বো, প্রত্যেক দিন দাগ থাকবে। হ্যাঁ, আমার ছোট ভাই ফোন দিচ্ছে কেন দেখি। হ্যাঁ ভাই, ক্লাস নিচ্ছি, কোনো সমস্যা? ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে যে জিনিসটা বলতেছিলাম, ওই আমার ছোট ভাই ফোন দিচ্ছে, ও ক্লাস, ওদের কি দরকার। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম 30 দাগ পর্যন্ত প্রত্যেক দিন এরকম করে পড়ার চেষ্টা করবো। মোহাম্মদ সাল্লাল্লাহু কি বলছে যে ফজরের যে টাইম, এইটার মধ্যে আল্লাহর রহমত বরকত আছে। তার মানে প্রত্যেকটা স্টুডেন্টের উচিত ভোর 4টা 4:30টার দিক থেকে পড়া শুরু করা, আর রাত 10টা 10:30 এবং ঘুমানোর সময় ভাঙ্গা ঘন্টা ঘুমাইতে যাবে। তার মানে এই যে 10:30টার দিকে শেষের 30 মিনিট পরে সে সদা ঘুমায় চলে গেল। আবার ঘুম থেকে উঠলো 4:30টায়, উঠে হচ্ছে 5 মিনিটে একটু জাস্ট ফ্রেশ হয়, 25 মিনিট পরে ফেললো, 2টা ঘন্টায় তার সাকসেসফুলি কাজে লাগাইলো। প্রত্যেক দিন এরকম ঘুমানোর আগে 1 ঘন্টার কাজ সে 30 মিনিটে কাজে লাগাই ফেললো, ঘুম থেকে উঠে 30 মিনিট, 2টা ভাঙা ঘন্টা কাজে লাগাইলো। 100 দিনে 200 ঘন্টা সে কাজে লাগাইতে পারবে। এবং খুব ইন্টারেস্টিং জিনিস যেটা, সকালের পড়া গেম চেঞ্জিং। সেম স্টুডেন্ট সকালে পড়লে সে দেখা যাবে আল্লাহর রহমতে 100% মানে 7 থেকে 10 নাম্বার সে বেশি পেত, সেম লেভেলের স্টুডেন্ট। তার মানে রাতে ঘুমানো না, সকালে, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার্স শতভাগ হচ্ছে যে টার্গেট করে পড়া, শতভাগ। যেমন আমি বলি, আমরা এবার ইনশাআল্লাহ করতে আছি, যেমন জৈব রসায়ন আছে, জৈব রসায়ন অনেকের খুব ভয় লাগে না? 1 তারিখ থেকে যে আমাদের সুপার কমান্ডো মেডিকেল শুরু করতেছি ফার্স্ট টাইমদের, এইখানে প্রত্যেক দিন প্রথম থেকে জৈব রসায়ন আমরা পড়বো। কয় মিনিট? মাত্র হচ্ছে কয়েকটা করে এমসিকিউ পড়বো প্রত্যেক দিন। তার মানে প্রত্যেক দিন যদি এরকম করে একটু 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 করে পড়তে থাকি, জৈব রসায়ন তো আলাদা লেকচার কয়েকটা থাকবে, প্রথম থেকে একটু 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 করে পড়লাম না, এইটা শেষে দেখা যাবে 2 মাসের মধ্যে একেবারে জৈব রসায়ন তখন ইজি লাগবে। যে কোনো কঠিন জিনিস সহজ করার বুদ্ধি, রেগুলার 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 প্র্যাকটিস, এইটা একদম গেম চেঞ্জিং হবে। কিন্তু এরপরে যেটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে পিএইচি, তার মানে প্রিফ্রন্টাল কর্টেক্স হিপ্পোক্যাম্পাস। সবচেয়ে ভালো থাকবে কি, ব্রেনের মধ্যে কোনো শয়তানি বদমাশি রাখা যাবে না। ওই যে যেটা ইসলামের বাইরে, ধর্মীয় মূল্যবোধের বাইরে সবকিছু ডিলিট, কোনো কথাই নেই। অ্যাঙ্গার, রাগ হওয়া খুব খারাপ, অন্যকে দোষারোপ করা নো, বিভিন্ন বিষয়ে অভিযোগ নো। আর অভিভাবকের কাছে মোবাইলটা নিজের কাছে রেখে সন্তানকে ঠিক সময়ে, তাকে ক্লাস শুরু হয়েছে বাবা করো বা মা করো, ক্লাস শেষ নিয়ে নাও। এবং সন্তানকে ওইটা মাথায় রাখতে হবে, তোমার ভালোর জন্য তোমার অভিভাবক এটা তোমার করতেছে এবং আমরা তোমাকে তোমার অভিভাবককে বলতেছি, তার মানে এটা কিন্তু একটা পজিটিভ দিক, এটা ভালো করে মাথায় রাখতে হবে। এরপরে কি রয়েছে, এই যে মনের মধ্যে অহংকার, হ্যাঁ আমি অমুক তুমুক করো, নো। সবসময় ভদ্র, আল্লাহর রহমত আসবে, জেন্টেল হয়ে আল্লাহর রহমত আসবে এবং তখন আমি ভালো করতে পারবো। এরপরে কি রয়েছে, পুষ্টিকর খাবার। কয়েকটা খাবার ফ্রি আছে, কুসুম কুসুম গরম পানি, যে ভিটামিন খাবার, এইটা ব্রেইনের সব খাবারকে উৎসাহিত করে। বুক ভরে শ্বাস না ছাড়া, রোদে একটু যাওয়া, এবং রোদে যখন যাব সকাল 10টা 10:30 রোদটা ভালো, একটু একটু হাঁটতে হাঁটতে গেলাম, ওই সময় একটু হাতে লেখা নিলাম যে এই জিনিসগুলো পড়ছে, একটু রিভাইজ করতেছি। 10টা 10:30 থেকে যেই টাইমে একটু মানে যেই জায়গায় হচ্ছে ঘাস আছে, একটু হচ্ছে ছায়া আছে, ওইখানে সুন্দর, যেই রোদে উঠুক দেখবো যে ওই জায়গায় থাকলে ব্রেনটা অ্যাক্টিভ হবে ইনশাআল্লাহ। এরপরে যেটা মেন্টাল সাপোর্ট, অভিভাবকদের মাথায় রাখতে হবে যে না, আমার সন্তানের জন্য আমি সর্বোচ্চ তাকে হেল্প করবো, সে যেই পরিস্থিতিতে থাকুক তাকে আমি আমার সর্বোচ্চটা দিব ইনশাল্লাহ। সে হচ্ছে যে ওই যে চান্স তো সবাই চেষ্টা করবে, কিন্তু সিট তো লিমিটেড, তাইলে সর্বোচ্চ চেষ্টা করবো, কিন্তু চেষ্টা করার ক্ষেত্রে যে ইনশাল্লাহ আমি চান্স পাচ্ছি, এইটা মাথায় রাখতে হবে। এখন সেম লেভেলের স্টুডেন্ট, বাদাম, খেজুর, লাউ, ডাল, ডিম, হাইবার, রিফাইন, এগুলো চেষ্টা করার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে আমি চান্স পেয়ে গেছি।
কারণ আমি চান্স পেয়ে গেছি, তখন ব্রেন যেরকম পজিটিভলি কাজ করবে, না হলে এইরকম পজিটিভলি সে কাজ করতে পারবে না। আর চান্স পাওয়ার পরে আমার কেমন ভালো লাগবে এই চিন্তাটা সবসময় মাথায় নিব, তাহলে দেখবো যে খুব অসাধারণভাবে কাজ করতে পারবো। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি 8টা খাতা। কারো যদি সমস্যা মনে হয় 8টা খাতা 4টে খাতা করো, প্রত্যেকটা খাতার 2টা অংশ করো, এবং খাতায় নোট করার সিস্টেমটা তো আমি বলে দিয়েছি না, এই যে এরকম করে, এই যে এরকম করে হচ্ছে যে প্রত্যেকটার উপরে এই পৃষ্ঠায় যা লিখছি তার সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্যটা যেটা খেয়াল থাকতেছে সেটাই উপরে লিখবো। রিভিশন দেওয়ার সময় শুধু এইটা দিব, শুধু এইটা, তার মানে খুব দ্রুত। আর এক সাইডে করবো, এই যে টাকা এখন বিষয় না, এখন হচ্ছে সায়েন্টিফিক সিস্টেমে টাইম বাজাইতে হবে, এই পৃষ্ঠা লেখার দরকার নেই, এটা পরে ফাঁকা থাকবে, জাস্ট এই পৃষ্ঠা এক সাইডে লিখবো, এই সাইডে লিখবো, ঠিক আছে? দ্রুত আমি পৃষ্ঠা উল্টাইতে পারবো, সবচেয়ে সায়েন্টিফিক ওয়েতে কাজ করবে। কলম যেটা বেশি কালি ছাড়ে, এটা খুব ইম্পর্টেন্ট, বেশি কালি ছাড়ে যে কলমটা, তাহলে 0.5 মিলিমিটারের জায়গায় 0.7 মিলিমিটার করো, তাহলে 1 মিনিট 42 সেকেন্ড টাইম। 0.8 করলে 0.5 তুলনায় 2 মিনিট 24, তার মানে তখন তোমার প্রায় 5টা এমসিকিউ বেশি দেখানোর মতো ক্যাপাসিটি তৈরি হবে, আনবিলিভেবল। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বুঝে পড়া। বুঝে পড়লে তুমি দেখবা যে পড়াটা তোমার অল্প সময় হয়ে যাচ্ছে, এবং বেশি পরিমাণ টাইম তুমি রিভিশন দিতে পারবা, বেশি পরিমাণ টাইম তুমি হচ্ছে নতুন নতুন কোশ্চেন প্র্যাকটিসের মধ্যে যাইতে পারবে। আচ্ছা, এখন অনেকের যেটা জায়গায় যে ভাই আমি ভর্তি হবো যে কোন জায়গায়, আমি তোমাকে বলি কয়েকটা বৈশিষ্ট্য থেকে ভর্তি হও। নাম্বার 1 হচ্ছে পড়াবে কারা, কারা পড়াবেন, পড়াবেন কে কে। যে প্রতিষ্ঠানে ভর্তি হবো আগে শুনে নাও যে সবচেয়ে কোন টিচারের কয়টা করে ক্লাস পাবা। যেমন আমাদের নাবিল একাডেমির যে সুপার কমান্ডো, এখানে সব ক্লাস হয়, আমি নিব, না হলে আমার ছোট ভাই ডক্টর নোবেল। পেজে যে তৃতীয় যে ফিচার্ড অপশনে আছে না, সেখানে দেখো ক্লাস 50-60টা ডেমো ক্লাস আছে, দেখে যদি আমাদের চেয়ে কোথাও ভালো পড়ে সেইখানে পড়ো। আর যদি দেখো যে আমরা নাম্বার 1 পড়াই, তাহলে সেখানে, মানে পড়ার ক্ষেত্রে তুমি দেখে বুঝে ভর্তি হও কে পড়াবে। আমাদের ক্ষেত্রে আমরা তো বলে দিলাম, হয় আমি নাইলে আমার ছোট ভাই। আচ্ছা, আমাদের যে অফলাইন, সেখানে কিন্তু আমার আর আমার ছোট ভাইয়ের ক্লাস না, এটা অন্য কোচিংগুলো যেরকম করে সেই রকম। ওইটা কি ভালো হবে? অনলাইনের তুলনায় কিছুই না, ওইখানে কোর্স ফিও বেশি অফলাইনে, না যে 24,990 অফারে বোধহয় 17,990, কিন্তু ওইটাতে আমি সত্যিটা আগে বলে দিচ্ছি, ওইখানে ভর্তি হলে কিন্তু আমাদের লাভ বেশি না, টাকা বেশি পাবো, কিন্তু আমি তোমাকে বলেই দিলাম যে ওইখানে তোমার হচ্ছে বিভিন্ন টিচারের তুমি ক্লাস পাবা, এবং ওই ক্লাসের কোয়ালিটি কি আসে ওই যে বই দেখি দেখি দাগাবে, এবং ওইটা আলটিমেটলি কাজ নেই। আর তুমি বলতে পারো যে ভাই ওইরকম টিচার দিয়ে কেন ক্লাস নেবে, আর বাবা আমরা যে ভাই পড়াই এরকম তো স্কিলফুল টিচারে নেই, কোথা থেকে আনে দিব? যে আসুক আসিয়ে তোমাকে ওই দেখে দেখি পড়াবে, তাহলে তো লাভ হলো না। আমরা কিভাবে পড়াই? পড়াটা মাথা থেকে সরাসরি তোমার ব্রেইনে দেওয়ার চেষ্টা করি, যেন পড়াটা দ্রুত তোমার ব্রেইনে ঢুকে, কারণ একটা নিউরনের সাথে একটা নিউরনের কানেকশন আছে, এই জিনিসটা ভালো করে খেয়াল করবা যে কে কে পড়াবেন। আচ্ছা, দ্বিতীয় যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রত্যেকদিন কয়টা করে ক্লাস হবে। প্রত্যেকদিন ক্লাসের পরিমাণ দেখো, প্রত্যেকদিন ক্লাস কতটা করে হবে। যেমন একটা করে ক্লাস, না 2টা না 3টা না 4টা না 5টা। যদি কোথাও একটা ক্লাস হয়, তার চাইতে যদি 2টা ক্লাস হয় সেখানে ভালো, যদি 3টা ক্লাস হয় আরো ভালো, 4টা ক্লাস হলে আরো ভালো, 5টা ক্লাস হলে সবচেয়ে ভালো। তা আমাদের এখানে সুপার কমান্ডোতে প্রত্যেকদিন 4টা, তারপরে সায়েন্সের 2টা সাবজেক্ট, ইংলিশ এবং সাধারণ জ্ঞান, প্রত্যেকদিন 4টা সাবজেক্ট করে তুমি প্রত্যেকদিন পড়তে থাকো। এবং এইটা এত সায়েন্টিফিক হবে যে তুমি ইনশাল্লাহ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হলো, গোটাল সেপ্টেম্বর, অক্টোবরের ইনশাল্লাহ 25 তারিখের মধ্যে পুরো সিলেবাস তোমার কমপ্লিট। তার মানে অক্টোবরের 25 তারিখের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট। তার মানে তোমার 100 দিন যে পড়ার জন্য টাইম রয়েছে, তার মধ্যে প্রায় আল্লাহর অশেষ রহমতে 55 দিনে তোমার পুরো পড়া কমপ্লিট। তার মানে প্রায় 1.5 মাস টাইম তোমার এক্সট্রা থাকতেছে। এইটা কিন্তু তোমার জন্য খুব লাভজনক হবে। আর আমি বারবার বলি যে ভাইয়া, এখন তোমার কিন্তু আগের ওই দিন নাই যে কোথায় পড়লে বেশি ভালো হবে, এটা বুঝার কোনো বুদ্ধি নেই, ভর্তি হয়েছে টাকা দিয়ে দিয়েছে, নো। এখন তুমি দেখে শুনে ভর্তি হও। আমি বারবার বলছি, তুমি পড়াবেন কে কে, প্রত্যেকদিন ক্লাস কতটা, এই জিনিসগুলো আগে বুঝে নাও, এবং প্রতি সপ্তাহে কত নাম্বারের পরীক্ষা, প্রতি সপ্তাহে কত মার্কসের পরীক্ষা, কত মার্কসের পরীক্ষা, কত মার্কসের পরীক্ষা। তা আমাদের এখানে সুপার কমান্ডো যে এখানে প্রতি সপ্তাহে 1000 নাম্বারের পরীক্ষা, 1000, এবং প্রতি সপ্তাহে যে 1000 নাম্বারের, যারা সেকেন্ড টাইম, ওদের ইনশাল্লাহ এই মাসের 25 তারিখে পুরো সিলেবাস শেষ হয়ে যাবে। সেকেন্ড টাইমের যে সেকেন্ড ব্যাচ, ফার্স্ট ব্যাচের একবার শেষ হয়ে গেছে। তাই এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রতি সপ্তাহে যখন তুমি 1000 নাম্বার করে পরীক্ষা দিবে, তার মানে প্রতি মাসে অ্যাবাউট 4243 নাম্বারের পরীক্ষা। তার মানে গেম চেঞ্জিং। এবং আমরা হচ্ছে সুপার কমান্ডো, এই যে মেডিকেল ফার্স্ট টাইম, সেকেন্ড টাইমের তো হচ্ছে যে প্রায় শেষ হচ্ছে এই মাসে, এরপরে হচ্ছে যে প্রি মেডিকেল 26-এর ব্যাচ চলতেছে, 27-এর সামনে হচ্ছে যে আমরা যেটা চালু করবো হচ্ছে ওটাকে কি বলে, ফ্রাইডে মেডিকেল প্রোগ্রাম। তার মানে মেডিকেল ভর্তি নিয়ে আমরা সারা বছর হচ্ছে প্রত্যেক দিনেই ক্লাস রাখি। এবং ইন্টারেস্টিং জিনিস, আমরা যে এই যে 4টা সাবজেক্টের ক্লাস করাবো তোমার 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিট, প্লাস মাইনাস 15 থেকে 30 মিনিট। তার মানে কি, কোনোদিন 1.5 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা 35 মিনিট, কোনোদিন 2.5 ঘন্টা, হাইয়েস্ট 2 ঘন্টা, কোনোদিন আবার এমন হতে পারে 1/4 ঘন্টা, 1 ঘন্টা হয়ে যেতে পারে। তার মানে গড় পড়তা 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা আমরা পড়াটা কিভাবে করতে পারবো? পড়াটা এইভাবে পড়তে পারবো যে আমাদের 3টা রকমের ক্লাস আছে। একটা হচ্ছে সামারি ক্লাস, এটা গেম চেঞ্জিং। সামারিতে তুমি দেখবা যে সব কঠিন জিনিস
তুমি দেখবে আমাদের পেজে অসংখ্য সামারি ক্লাসের নমুনা আছে। কঠিন জিনিসটা সহজভাবে আমি তোমার ভিডিও, আমি যে এখন কথা বলতেছি কি কোনো কিছু দেখে দেখে বলতেছি, ব্রেন থেকে আসতেছে অটোমেটিক বলতেছে আলহামদুলিল্লাহ। তাহলে সামারি ক্লাস, এরপর হচ্ছে লাইভ ক্লাস। লাইভ ক্লাসে আমরা কি করি, সামারিতে যা যা আলোচনা করছি সেইটার উপর ভিত্তি করে মোস্ট ইম্পর্টেন্ট ওই অধ্যায়ের রিলেটেড, ওই টপিক্সের সাথে রিলেটেড এমসিকিউ আমরা অ্যানালাইসিস করতে থাকি। এবং মেডিকেল অ্যাডমিশন অনেক স্টুডেন্টের চান্স পায় না, এটা কারণ কি সে এমন ভুল সিস্টেমে পড়ে যে দেখা যায় সে এমসিকিউ প্র্যাকটিস করার টাইমে পায়নি। অথচ আমরা কিন্তু তোমার প্রত্যেক দিন দেখা যাবে যে আমাদের যে লাইভ ক্লাসে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তোমার আমরাই প্র্যাকটিস করাই ফেলবো। তার মানে তুমি সামারিতে গোটাল কঠিন জিনিসটা সহজভাবে শিখলা, লাইভে তোমার মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো প্র্যাকটিস হয়ে গেল। তারপরে যেটা তোমার রয়েছে আমাদের যে 20টা বই, এই 20টা বইয়ের মধ্যে যে জিনিসটা আছে প্র্যাকটিস বুক, কোশ্চেন বুক, ডাইজেস্ট 318 আর ইংলিশ বাংলা মিলে 20টা বাংলাদেশ বিষয়গুলি মানে এই 20টা বইয়ের প্রত্যেকটার তুমি প্র্যাকটিস বুকে কোশ্চেনগুলো দেখো, কোশ্চেন ব্যাংকে কোশ্চেন যেগুলো আছে এটা ডাইজেস্টটা একটু পড়ো। এই অনুযায়ী পড়ে তুমি সামারি করলা, লাইভ করলা, প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক ডাইজেস্ট করলা, করার পরে তুমি পরীক্ষা দিলা। পরীক্ষা যেটা প্রশ্ন তোমার ভুল হলো সেই ভুল প্রশ্নটার উত্তর ব্যাখ্যা সহ শিখে ফেললা। এই অনুযায়ী যখন তুমি পড়তে থাকবা তুমি ক্রমাগত দেখবা যে তোমার রেজাল্টটা ভালো হবে। এই জিনিসটা ভালো করে মাথায় নিও। তার মানে তুমি যদি অসাধারণ রেজাল্ট করতে চাও তাহলে তোমাকে একটা সায়েন্টিফিক সিস্টেমে প্রথম থেকে যাইতে হবে। তাহলে তুমি ইনশাল্লাহ একটা সাবজেক্টের ক্লাস 1 থেকে 1.5 ঘন্টা মোটেই না, 4টা সাবজেক্টের আমরা পড়াবো 1.5 ঘন্টার মধ্যে। এইটাই হলো আমাদের 10-15 মিনিট, ইনশাল্লাহ অন্য জায়গায় 1.5-2 ঘন্টা। তার মানে 4টা সাবজেক্টে আমি তোমাকে 1.5 ঘন্টায় বা কখনো 1.25 ঘন্টা বা কোনো 16 ঘন্টায় তবে কিভাবে, এটা বিস্ময়কর মনে হয়। কারণ কি, কারণ হচ্ছে আমাদের সামারি এবং লাইভের যে কম্বিনেশন এটা গেম চেঞ্জিং, এটা কেউ চিন্তাই করতে পারবে না তোমার ইনশাল্লাহ। হ্যাঁ স্যার অক্টোবরের 25 তারিখের মধ্যে কি স্যার একদম স্টার্ট থেকে? হ্যাঁ একদম স্টার্ট থেকে, তার মানে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু করে গোটাল সেপ্টেম্বর পড়লা, অক্টোবরের 25 তারিখের মধ্যে পুরো সিলেবাস শেষ হবে। এবং তুমি জাস্ট এই আমি তোমাকে বললাম তো, এই প্রথম 2টা মাস তুমি পরিশ্রম করো যে অনুযায়ী আমরা তোমাকে দেই, তুমি তোমার অবস্থানে চেঞ্জ হয়ে যাবে যে ভাইয়া কি করলাম আর কি পড়লাম, জাস্ট আনবিলিভেবল। আমরা তো পড়াই এরকম করে যে একটা স্টুডেন্ট অন্য জায়গায় পড়ে যে নাম্বারটা পাবে, ধরো যে অন্য জায়গায় পড়ে তুমি 60 পাইতে, এখানে পড়ে 75-80 নাম্বার পাবা ইনশাল্লাহ। অন্য জায়গায় পড়ে 70 পাইতে, ওই পরিশ্রম এখানে পড়লে 85-90 পাবা। কেন? কারণ সায়েন্টিফিক সিস্টেম পড়লেই একদম। আচ্ছা এই কয়েকদিন যারা এই যে যেমন আজকে আমরা এটা নিয়ে আলোচনা করলাম, আগামীকাল থেকে আমাদের পেজে আমরা শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো এগুলোর হচ্ছে সাথে মোস্ট ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো হচ্ছে মেডিকেলে আসার মতো সেগুলো নিয়ে প্রত্যেকদিন হচ্ছে পেজে এটা এই 1 তারিখের আগ পর্যন্ত আমরা পেজে হচ্ছে কিছু কিছু করে প্রত্যেকদিন রাত 9টার দিকে এসে ক্লাস নেব। এবং এইটার উপর ভিত্তি করে হচ্ছে যে আমাদের যারা শিক্ষার্থীরা তারা এইটার উপরে ভিত্তি করে আমাদের যে প্রাইভেট গ্রুপে এমনিতে পরীক্ষাও দিতে পারবে। এখন যদি সে পরীক্ষা না দেয়, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, মানে মেনলি তার ক্লাস তো শুরু হবে 1 তারিখ থেকে। এই টাইমটা সে বসে থেকে তার প্র্যাকটিক্যালের অত প্রেশার নাই, তার সবকিছু রেডি করা আছে যে ওকে ফাইন এই কয়েকটা দিন তাহলে তুমি পেজে আমাদের সাথে সাথে একটু করে হচ্ছে পড়লা জিনিসটাও। আচ্ছা এটা এরকম করে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো একটু একটু করে দেখতে পাবা, দেখবা যে খুব অসাধারণ হবে। একজন বলছে স্যার শুধুমাত্র অনলাইনে করে কি মেডিকেল নিশ্চিত করা সম্ভব? মেডিকেলের সারা দেশে তুমি ফার্স্ট হইতে পারো অনলাইন। এখন অনলাইন জিনিসটা সবচেয়ে বেস্ট, সামনে অফলাইন যেটা দেখেও স্টুডেন্ট পাবে না। যাবে আপনি কি বলতেছেন? আমি সত্যিটাই বলতেছি। কেন? কারণ একটা স্টুডেন্ট বুঝে না দেখেই সে অফলাইনে যাচ্ছে। সবচেয়ে যেমন আমাদের তো অফলাইন আছে, তা আমাদের অফলাইনে তো অন্য টিচার পড়াবে, সবচেয়ে বেস্ট টিচার সেরা টিচারের ক্লাস তো সে অনলাইনে পাবে। তাহলে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবং আমি যে জিনিসটা বলি যে সায়েন্টিফিক সিস্টেমে যদি পড়ি আমরা, যে কোনো শিক্ষার্থী অসাধারণ স্টুডেন্ট ইনশাআল্লাহ আমরা পরিণত হইতে পারবো। তাহলে এই জিনিসটা পড়াবেন কে কে এটা দেখা। প্রত্যেকদিন ক্লাস আমাদের 4টা করে ইনশাল্লাহ, সুপার কমান্ডোতে সায়েন্সের 2টা, ইংলিশ সাধারণ জ্ঞান। প্রতি সপ্তাহে কত মার্কসের পরীক্ষা? 1000 নম্বরের পরীক্ষা। এবং ক্লাসের মধ্যে সামারি ক্লাস, লাইভ ক্লাস, আর একটা হচ্ছে প্লাস মাইনাস প্রয়োজনীয় সলিউশন। এটা হচ্ছে যদি দেখা যাচ্ছে যে সামারি এবং লাইভে তার হচ্ছে যে ওই জিনিসটা বুঝতে কত সমস্যা, তখন তার নর্মালি এখন আমরা যেটা দেখি প্রয়োজনীয় সলিউশন ক্লাস এরকম লাগেই না। কেন? কারণ সামারি এবং লাইভের মধ্যে তার ক্লাসটা ইনশাল্লাহ চলে আসে। তা আমি যেটা জিনিস বলবো, হ্যাঁ যে জিনিসটা বলে দিচ্ছি, বুক মার্কিং যেটা প্রাইভেট গ্রুপে তো দিয়ে দেবে, যে জিনিসটা আমি বলতেছি সেটা হচ্ছে যে তুমি মেডিকেলে যেভাবে চান্স পাইতে চাও সারা দেশের সবগুলো প্ল্যাটফর্মের ক্লাস দেখো, দেখে সবচেয়ে সায়েন্টিফিক সিস্টেম অনুযায়ী পড়াশোনা শুরু করো। তুমি দেখবা যে তোমার গেম চেঞ্জিং রেজাল্ট ইনশাল্লাহ তুমি করতে পারবা। এবং প্রত্যেক শিক্ষার্থীকে বলবো যে আল্লাহর সাথে এখন থেকে ঠিকভাবে কানেক্টেড হয়ে যাও, কোনো রকমের কোনো নেগেটিভ জিনিস মাথায় রাখবা না প্রথম থেকেই। হ্যাঁ ওকে না এমনিতে রাখছে, প্রথম থেকে ওইখানে রাখছেন, প্রথম থেকে একদম সুন্দর করে রেডি হও। আর অভিভাবকদেরকে যেটা বলবো যে আপনার সন্তানের সাথে এই সময় আপনার থাকতেই হবে এবং তাকে উৎসাহিত করতে হবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবগুলো পজিটিভ জিনিস রাখতে হবে। এই অনুযায়ী যদি সে করে তাহলে
একদমই। আচ্ছা, ক্লাসের যেটা হলে স্যার অনলাইনে আমি যেটা বলছিলাম যে ওই যে একজন বলছে স্যার ভাইয়া লাইভে ভিডিও বড় হলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে একঘেয়ে লাগে না? হ্যাঁ একদম, শাহনাজ পারবেন, ঠিক আছে। এই জন্য তো আমরা হচ্ছে যে আমাদের সামারি ক্লাসগুলো দেখা যায় 15 থেকে 20 মিনিট করে আমরা পার্ট বাই পার্ট দিই, যাতে ছোট করে করে সে অল্প অল্প করে ব্রেইনে নিতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এইটা হচ্ছে যে খুব ভালো করে ইয়া করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস যেটা আমি বারবার বলবো, প্রত্যেক শিক্ষার্থীকে একটা আমি মার্কেটিং করে দিই একটার, যেমন হচ্ছে যেভাবে অনলাইনে একটা বেস্ট প্ল্যাটফর্ম আছে আপনার মতে অনেকটা ভালো পড়ায় মেডিকেলওয়ালা। আমি কিন্তু সবারই নাম বলে দিই যে মেডিকেলওয়ালা, আমি তো ওইভাবে কাউকে চিনি না, কিন্তু বলছে যেহেতু তোমরা দেখতে পারো যদি ভালো, আমাদের নাবিল একাডেমিতে যদি কোথাও ভালো পড়ে তাহলে সেখানে পড়বা। তা আমি কিন্তু সবার নাম বলে দিই, যতগুলো কোচিং আছে সবারই নাম বলে দিই, যেইখানে সবচেয়ে নাম্বার 1, হ্যাঁ সেইখান থেকে পড়লে তুমি সব মানে পড়ানো যেখানে সবচেয়ে ভালো সেইখান থেকে পড়লেই তুমি সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবা, ঠিক আছে। এই জিনিসটা ইনশাল্লাহ করো, দেখবা যে একদম অসাধারণ রেজাল্ট তুমি করতে পারবা। তাহলে থ্যাংক ইউ সো মাচ, আশা করছি তোমরা রেগুলারিটি মেনটেন করে পড়বা। এবং মেডিকেলের আমাদের সুপার কমান্ডো যেটা, সেটা ঠিক 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এই সময়ের মধ্যে তুমি সব জায়গার ক্লাস দেখো, দেখে যেখানে সবচেয়ে ভালো মনে হয়। আমি তোমাকে সত্যিটাই বলি, আমাদেরও তো অফলাইন আছে, তাহলে তুমি অফলাইনে যে ভর্তি হও, আমাদের এখানে ভর্তি হও, অন্য ক্লাসে একটু ভালো হবে, কিন্তু সত্যিকার তো অনলাইনটা বেস্ট। আমাদেরও তো অফলাইন আছে, তুই আমাদের এখানে তাহলে ভর্তি হও। কিন্তু আমি তোমাকে সত্যিটা বলতেছি কেন, কারণ তুমি কয়েকদিন পর বলবো ভাই তোমাকে কইলো যে, আমি তোমাকে যেটা সত্যি, আমাদের অফলাইন আছে না, তা আমাদের অফলাইনে তো তুমি ভর্তি দিতে পারো, ওইখানে তো আমাদের টাকা আমরা বেশি পাই, আমাদের তো লাভও ওইটার বেশি, কিন্তু তারপরে আমরা তোমাকে সত্যিটা জানাচ্ছি। এখন তুমি যেটা, সবাই সত্যিটা বলে না ভাইয়া, সবাই বলে যে ভাইয়া তুমি টাকাটা আমাকে দিয়ে যাও। নো, আমরা তোমাকে বলি কি যে তুমি সবচেয়ে ভালো যেখানে পড়ায় সেইখানে ক্লাস দেখে ভর্তি হও, তাহলে সবচেয়ে বেস্ট হবে, ঠিক আছে। ওকে, তাইলে একদম হ্যাঁ সামারি ক্লাস টাইম, হ্যাঁ একদম একদম সায়েন্টিফিক সিস্টেমে পড়বা, ঠিক আছে। হ্যাঁ ইনশাআল্লাহ দেখবা যে একদম গেম চেঞ্জিং রেজাল্ট হবে। তাহলে প্রত্যেকে ভালো থাকিও, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।